নমস্কার। এসএনবি ফাউন্ডেশনের আন্ডারে ঋতুচ্ছন্দের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই রবিবারের সন্ধ্যায় আমরা যেরকম আলোচনায় যুক্ত হই, দু একটা সেশন আমরা মিস করেছি, আজকে আবার আমরা আপনাদের সঙ্গে যুক্ত হতে পেরেছি। আজকে আমাদের যে বিষয় বিজ্ঞান ও মানবিক সংস্কৃতি, ইংলিশে বলা যেতে পারে সায়েন্স, হিউম্যানিটিস অ্যান্ড কালচার। নামকরণ দেখে একটা মনে হতে পারে আপনাদের যেন একটা স্ববিরোধ বা কন্ট্রাডিকশন রয়েছে বিষয়ের মধ্যে, কারণ যারা বিজ্ঞান মনস্ক আমাদের মনে হয় তারা যেন সংস্কৃতিবান হতে পারেন না বা সংস্কৃতি সম্পন্ন মানুষ হতে পারেন না, এরকম একটা আমাদের ধারণা হয়ে গেছে। এবং আমরা খুব গর্বের সঙ্গে বুক ফুলিয়ে বলি আমরা তো সায়েন্সের ছাত্র, ওই জন্য ওই সাহিত্য টাইত্য আমাদের ঠিক আসে না, এরকম একটা বিষয় আমাদের মধ্যে যেন চলে আসছে। কিন্তু এই রকম জিনিসটা বোধহয় ছিল না। তার থেকেও বড় কথা, আজকের যে একটা স্পেশালাইজেশনের যুগ এসে গেছে, এই স্পেশালাইজেশনের মাত্রাতিরিক্ত একটা পর্যায়ে পৌঁছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি, ধরুন যে যদি কেউ কার্ডিওলজিস্ট হয় সে যেন অর্থোপেডিক কিছু জিনিস যেন জানতে পারেন না, আবার কেউ যদি ইএনটি স্পেশালিস্ট হন তিনি যেন মাথার কিছু জিনিস জানতে পারেন না। আমাদের গুরুদেব আচার্য সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারীজি এই জন্য বলতেন আরও একটা এক ধাপ এগিয়ে হয়তো আমরা পৌঁছবো যখন, তখন এই ইএনটি স্পেশালিস্টের মধ্যে আবার ই স্পেশালিস্ট, এন স্পেশালিস্ট এরকমও হয়ে যেতে পারে। কিন্তু চিত্রটা বোধহয় এরকম ছিল না। আমরা যখন আমার বাবা বা ঠাকুরদার কাছ থেকে শুনতে পেরেছিলাম এই কথা, যে আগেকার দিনে এইরকম আর্ট সায়েন্স এইভাবে আলাদা করা কিন্তু হতো না। ভালো মাস্টারমশাইয়ের বক্তব্য বা ক্লাস শোনবার জন্য কিন্তু সমস্ত ছাত্রকুল যেতেন। প্রেসিডেন্সি কলেজে বলা যেতে পারে আজকের যিনি বক্তা তিনি আমার একটু পারিবারিক সূত্রে যোগ আছে বলে বলছি, দার্শনিক হিসেবে আমাদের যিনি দাদু গোপীনাথ ভট্টাচার্য তিনি একজন দিকপাল ছিলেন। ইতিহাসে ছিলেন সুশোভন সরকার, ওদিকে তারক সেন ইংলিশে, ভবতোষ দত্ত অর্থনীতিতে। এদের ক্লাস শোনবার জন্য কিন্তু সায়েন্স স্টুডেন্টও আসতেন, এরকম কোনো না কেমিস্ট্রি স্টুডেন্টও এসে বসে থাকতেন, এরকম কথা আমরা কিন্তু শুনেছি। কিন্তু আজকে কিন্তু একদম চিত্রটা মানে পাল্টে গেছে। কিন্তু আমরা এই গ্লোবালাইজেশনের যুগে আস্তে আস্তে যখন বলছি যে একটা হোলিস্টিক এডুকেশন বা একটা পূর্ণাঙ্গ শিক্ষার কথা বলছি, তাহলে এই রকম স্পেশালাইজেশনের কথা এলে কি করে সেটা সম্ভব, এটা আজকের আলোচনায় আমাদের বক্তার কাছ থেকে হয়তো জানা যাবে। আজকে আমাদের যিনি বক্তা এই বিষয়ে বলবার জন্য তিনি অত্যন্ত গুণী মানুষ, আমাদের পরিচিত, আমার পরিবারের লোক, তিনি হচ্ছেন বিশ্বরূপ, প্রফেসর বিশ্বরূপ মুখোপাধ্যায়। তোমাকে স্বাগত। তবে বিশ্বরূপ মুখোপাধ্যায় আমার সঙ্গে পারিবারিক সূত্র হলেও তিনি কিন্তু বেশি ঘনিষ্ঠ প্রফেসর সঞ্জয় মুখার্জির সঙ্গে, তাকে বিশেষ বন্ধু বলে সারাক্ষণ তারা আড্ডা মারেন এবং অনেককে হয়তো পরিচয় দেওয়ার সময় বলেন উনি যে সঞ্জয় আমার বন্ধু, একটা পারিবারিক সূত্র আছে বটে। তো আমার মনে হয় সেই জন্য সেই সূত্র ধরে ঘনিষ্ঠ বন্ধু সঞ্জয় বিশ্বরূপকে একটুখানি পরিচয় করিয়ে দিন আপনাদের সামনে। সঞ্জয়, বিশ্বরূপ মুখোপাধ্যায়কে দর্শকদের কাছে নিশ্চয়ই পরিচয় করিয়ে দাও। নমস্কার, শিলং পাহাড় থেকে শুভ সন্ধ্যা সবাইকে জানাই। আজ আমার কাছে একটা খুব আনন্দের সন্ধ্যা, কারণ আত্মীয়তার কথা তো কাবেরী বললই, তাছাড়াও যে বন্ধুত্ব আমাদের মধ্যে আছে বিশ্বরূপের সাথে, একটা সাধারণ মানে উদাহরণ দিলেই বোঝা যাবে। কালকে আমাদের আড্ডা চলেছে রাত 12টা থেকে 2টো অবধি। এটা একটা জাস্ট ছোট্ট এক্সাম্পল দিলাম আর কি, যে এবং সে বিষয়ে সেখানে কিন্তু বিজ্ঞান বলে নয়, সেখানে দর্শন, সাহিত্য সবকিছু নিয়ে আলোচনা হয়। তো এটা আজকে না, বহুকাল ধরে চলেছে আমাদের এই এই গভীর রাতের আড্ডা টেলিফোনে। তো যারা জানেন না তাদের জন্য বলি, অধ্যাপক বিশ্বরূপ মুখোপাধ্যায় বর্তমানে আইসার, যেটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ, আইসার কলকাতার এইচএজি প্রফেসর এবং ডিন অফ ফ্যাকাল্টি অ্যাফেয়ার্স।
সম্প্রতিকালে। পূর্ববর্তীকালে একটা বড় সময় ধরে, দীর্ঘ সময় ধরে বিশ্বরূপ ছিল আহ, আহ, এই হরিশ্চন্দ্র রিসার্চ ইনস্টিটিউট যেটা এলাহাবাদে, সেখানে আই প্রফেসর হিসেবে ছিল। আই, সেখানে আই প্রফেসর বলা হয়, এখন এখানে এইচএজি প্রফেসর বলা হয়। সেখানেও খুব সম্মানীয় পদার্থবিদ হিসেবে স্বীকৃত ছিলেন, এবং তার পিএইচডি ছিল কলকাতায় বিশ্ববিদ্যালয় থেকে। এতাবৎ 160-এর উপরে রিসার্চ পেপার ওনার পাবলিশড হয়েছে দেশে বিদেশে, সমস্ত খুব নামকরা জার্নালে। এবং শুধু বিজ্ঞান কেন, সাহিত্য দর্শনের উপরেও ওর অনেক লেখা বিভিন্ন বাংলা পত্রপত্রিকাতেও কিন্তু, দেশপত্রিকা ইনক্লুডেড, সেখানেও কিন্তু প্রকাশিত হয়েছে। সারা পৃথিবীতে বিশ্বরূপের গতায়াত। আমি ওকে বললাম যে আমি এত বলতে পারবো না। সার্ন সুইজারল্যান্ড থেকে আরম্ভ করে কোথায় না আর কি, সেই ট্রিনিটি কলেজ ডাবলিন বলুন, কি এদিকে জাপান বলুন, জার্মানি বলুন, স্টকহোম বলুন, সারা পৃথিবীতেই বিশ্বরূপের গতায়াত। এবং সেখানে ও খুব বরেণ্য স্বীকৃত বিজ্ঞানী। আর বিভিন্ন পুরস্কারে সে পুরস্কৃত হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য হলো গিয়ে শান্তিস্বরূপ ভট্টনগর অ্যাওয়ার্ড, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। তো বিশ্বরূপ ইজ ওয়ান অফ দ্য রিসিপিয়েন্টস আর অফ সেই বিখ্যাত শান্তিস্বরূপ ভট্টনগর অ্যাওয়ার্ডের। এছাড়া HBNI ডিস্টিংগুইশ প্রফেসর, ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি থেকে উনি পেয়েছেন। ফেলো অফ ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস এবং ফেলো অফ ইন্ডিয়ান ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস। এটা তার বিজ্ঞানের পরিচিতি। এছাড়া আবার বলি, সাহিত্য, শিল্প, সংস্কৃতি, দর্শন, বিভিন্ন বিষয়ে তার অত্যন্ত অবাধ গতায়াত। শুধু তাই নয়, রবীন্দ্রনাথ থেকে শঙ্খ ঘোষ অব্দি খুব বড় বড় মাপের কবিদের খুব ভালো ভালো কবিতা তার শুধু কণ্ঠস্থ নয়, তার ঠোঁটস্থ। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি শুনেছি, টেলিফোনে অনেকবার শুনেছি। আর বলবো না, বিশ্বরূপ আমাকে তারপরে মারতে আসবে। ঠিক আছে, এবার যাকে আমরা ইংরেজিতে বলি ফ্লোর ইজ ইয়োর্স। বিজ্ঞান ও মানবিক সংস্কৃতি, সায়েন্স, হিউম্যানিটিস, কালচার। আজকের বক্তা অধ্যাপক বিশ্বরূপ মুখোপাধ্যায়। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। নমস্কার, সবাইকে স্বাগত জানাই। এবং প্রথমেই কাবেরী এবং সঞ্জয়কে কৃতজ্ঞতা জানাই আমাকে এই আলোচনা চক্রে ডাকার জন্যে। কাবেরী যেটা বলে ফেললো, কাবেরী আমার বোন, সঞ্জয় আমার ভগ্নিপতি, এবং আমায় যে অপবাদটা দিল যে সঞ্জয়ের বন্ধুত্বের সূত্রে আমি বলি যে সঞ্জয় আমার বন্ধু, একটা পারিবারিক সম্পর্ক আছে, সেটা কিন্তু নিজের প্রতিদেবতাকে একটু শিল্ড করে গেল। ওই অপকর্মটি সঞ্জয়ই করেছিল। এক জায়গায় একজনের সঙ্গে পরিচয় বলেছিল আমার সম্বন্ধে যে আমার ঘনিষ্ঠ বন্ধু, একটা পারিবারিক সম্পর্ক আছে। যাই হোক, ঠাট্টা তামাশা বাদ দিয়ে আমি এটা বলি যে আমি কৃতজ্ঞ যেমন একদিকে, অন্যদিকে অল্প কুণ্ঠা নিয়েও আমি আলোচনায় যোগ দিচ্ছি। কারণ যে বিষয়টা আমার জন্য স্থির করা হয়েছে সেটাতে আমি অকথ্যে আমার পঠন বা আমার জ্ঞান অত্যন্ত সীমিত, এবং আমাকে ইনঅ্যাডিকুয়েটলি ইনফর্ম বললে কিছু বেশি বলা হবে না। ফলে আমি যে মন্তব্যগুলো করব সেগুলো হয়তো খুব ইনফর্মাল আলোচনার জন্যই আমি করছি। হয়তো তাতে খুব বেশি করে দু একটা খণ্ড সত্য প্রতিফলিত হবে, তার বেশি কিছু না। যাই হোক, বিজ্ঞান ও মানবিক সংস্কৃতি এই নামে আমরা আলোচনা শুরু করছি। এখন বিজ্ঞান বলতে কি বোঝায় তা নিয়ে বেশি কিছু বলে দরকার নেই। মানবিক বিদ্যা বলতে ঠিক বোঝা যায়, এবং কোনটাকে মানবিক বিদ্যা বলা যাবে বা যাবে না এ নিয়েও বিস্তর আলোচনা ও তর্কের অবকাশ আছে।
সেগুলো আলোচনায় ঢুকতে গেলে হয়তো আমরা পুরো সময়টাই তাতে দিয়ে দেব। আমি এটুকু খুব মানে লুজলি যাকে বলি, মানবিক বিদ্যা বলতে সাহিত্য, শিল্প, দর্শন, ইতিহাস, অনেকার্থে সমাজতত্ত্ব কেউ হয়তো ঢুকিয়ে নেওয়া হবে তার মধ্যে, এই বিষয়গুলোকে মানবিক বিদ্যা আমি ধরছি। এবং আমার যেহেতু জ্ঞানের পরিধি অতি কম, আমি যা এক্সাম্পল বা উদাহরণ দিয়ে কথা বলবো প্রায় সবটাই সাহিত্য কেন্দ্রিক হবে। আর সংস্কৃতি বলতে কি বলা যায় এই নিয়েও বিস্তর পণ্ডিতরা তর্ক করেছেন, এবং সংস্কৃতির স্বরূপ কি তা নিয়ে অনেক আলোচনা হয়েছে, খুব মূল্যবান আলোচনা, কিন্তু তার মধ্যেও আমি ঢুকবো না। আমি এটুকু বলবো, যার সংস্কৃতিকে আমি বলছি তাই, সেটা হয়তো সম্পূর্ণ মানে সর্বার্থক কথা লক্ষণ আমি দিচ্ছি না, যে সংস্কৃতি হচ্ছে আমি বলছি তাই যার সুবাদে মনের কর্ষণ হয় বা মনের সংকর্ষণ হয়, আরো আলংকারিকভাবে বলতে গেলে বা কৃষ্টি কথাটার সঙ্গে যুক্ত করে মনের কর্ষণ হয়, এবং তার মাধ্যমে মনের সমৃদ্ধি বাড়ে, এবং যে জিনিস দেওয়া নেওয়ার মাধ্যমেও এই সমৃদ্ধি আরো বাড়ে বা সভ্যতার সমৃদ্ধি বাড়ে, সেটা ব্যক্তিগত পর্যায়ে হতে পারে, জাতিগত বা গোষ্ঠীগত পর্যায়ে হতে পারে, বা সমস্ত মানব জাতির সম্বন্ধেও বলা যেতে পারে। খুব ভালো। কিন্তু যেটা আলোচনার সূত্রপাতে কাবেরী বলছিলেন, কেমন একটা সহজাতভাবে সংস্কৃতিকে আমরা মানবিক বিদ্যার সঙ্গে জুড়ে রেখে ফেলি। সেটা কেন, আমি সেই প্রশ্নটা করে আলোচনা শুরু করছি। যে বিজ্ঞান ও মানবিক সংস্কৃতি, মানে সায়েন্স চর্চা আর সংস্কৃতির চর্চা দুটো আলাদা জিনিস। মানবিক বিদ্যার চর্চার সঙ্গেই সংস্কৃতিটা জুড়ে আছে। তো এটা কি সম্পূর্ণ ন্যায্য ব্যাপার হলো? শুধু এখনকার যুগে নয়, পুরনো যুগেও যবে থেকে বিজ্ঞান একটা আলাদা মানে অ্যাক্টিভিটির ক্ষেত্র বা চিন্তার ক্ষেত্র বলে পরিচিত হয়েছে, তখন থেকেই আমরা যদি ভেবে দেখি, তাহলে বিজ্ঞানের রাস্তায় হেঁটে বা বৈজ্ঞানিক মনোভঙ্গির সাহায্যে কি সেই অর্থে মানুষের মনের সংকর্ষণ হয় না, যা আদান প্রদানের মাধ্যমে সভ্যতাকে সমৃদ্ধ করে? এখানে আমি টেকনোলজির প্রভাব বাদ দিয়েই বলছি, সেটা তো আছেই। আজ কবিতাও লোকে ফেসবুকে পোস্ট করলে সেটা অনেক বেশি লোকের কাছে পৌঁছে, সেই হিসেবে সংস্কৃতিকে পোষণ করছে বিজ্ঞান, সেটা ছেড়ে দিচ্ছি আমি। কিন্তু বিজ্ঞান চর্চা বিশুদ্ধ জ্ঞানের একটা দিক হিসেবে যদি আমরা দেখি, সেই চর্চা এবং সেই মনোভঙ্গি, সেটাও কি মানুষের মনের সংকর্ষণ নয় তাহলে? এবং এই মানে যাকে বলে বায়াস, সেটা কিন্তু উল্টো দিকেও খানিকটা রয়ে যায়। মানে বিজ্ঞানের লোকরা বলবে আমরা ওগুলো আমাদের পোষায় না, আমরা সায়েন্স করি। যেমন আমি নিজের দুটো ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে শুরু করছি। প্রথম হচ্ছে, আমি যখন বোধহয় এই ক্লাস 10 পাশ করেছি এরকম সময়, তখন আমি বিজ্ঞান চর্চাই করব বলে ঠিক হয়ে আছে। সে সময় আমাদের পারিবারিক খুব পরিচিত এক ব্যক্তি, তার নাম করলাম না, তিনি বিদ্বান মানুষ, মানবিক বিদ্যার একটি শাখায় তিনি খুব নামকরা অধ্যাপক এবং তার বৈদগ্ধ্য সুবিদিত। তিনি আমাকে কথা বলতে বলতে, তিনি এই সময়টা আমার একটু অবকাশের সময়, তখন আমি ক্লাস 10 সবে পাশ করেছি, যে আমি বিশ্ব সাহিত্যের অনেক ক্লাসিক বইটই যেন পড়ি, সেসব বলছেন। খুব ভালো কথা। আমাকে তিনি মোপাসা পড়তে, অলডাস হাক্সলি পড়তে, বা আর আমার দুটো নাম মনে পড়ে গেল তাই বলছি, আরো অনেকের বই পড়তে তখন উদ্বুদ্ধ করছেন। এটা আমি 1970 দশকের মাঝামাঝি সময়ের কথা বলছি। তখন খুব স্নেহভরে এটা সেটা করে বললেন, হ্যাঁ তুমি এইসব একটু পড়ো টড়ো, তুমি সায়েন্স পড়ছো তা বলে আনকালচার থেকে যেও না। এইখানে আমার যে প্রশ্নটা এখনো রয়ে গেছে, যে আমি যে অর্থে ওগুলো না পড়লে আনকালচার থেকে যেতাম, ওই অত্যন্ত সুসভ্য এবং সুপণ্ডিত ওই ভদ্রলোক, তিনি কিন্তু বিজ্ঞানের প্রকৃত কিভাবে আমরা আলোচনা করি, কিভাবে চিন্তা করি, এবং আজকের জগতে সেই চিন্তার কতটা শুধু প্রভাব নয়, সে কতটা প্রাসঙ্গিকতা আছে, তা নিয়ে তার যা জ্ঞান, সেটা আমার ওই ক্লাস 10 পাস করা অবস্থায় সাহিত্য জ্ঞানের থেকে বেশি ছিল না, এই বিষয়ে আমি নিশ্চিত। কাজেই এটা মানবিক বিদ্যার লোকদেরও বোধহয় আগে থেকেই
বিজ্ঞান চর্চা যারা করেন তারা কালচার নয়, কালচার হওয়ার জন্য তাদের শিখে নিতে হয় আরো কিছু, এই মনোভঙ্গির শিকার দুঃখের বিষয় হয়েই থাকেন। দ্বিতীয় অভিজ্ঞতাটা আমার কর্মজীবনের। আমার কর্মজীবনে যেটা সঞ্জয় বলল, অনেকটা সময় কেটেছে এলাহাবাদের একটা সংস্থায়। সেখানে আমাদের একজন, এবং প্রথমে বলি যে ওখানে এলাহাবাদের খুব মানে সংস্কৃতির দিক দিয়ে সক্রিয় একটা গ্রুপ আছে, তার ফলে কলকাতার গ্রুপ থিয়েটারের সঙ্গে তাদের খুব নিবিড় যোগ ছিল, এবং অনেক নাট্য জগতের মহারথীরা ওখানে আসতেন, নাটক করতেন, তাদের সঙ্গে আমাদের আলোচনা হতো, এবং অবশ্যই তাতে আমার প্রচুর উপকার হয়েছে। এমন একজন নাট্য ব্যক্তিত্ব, আমি তার নাম করছি না, খুব পরিচিত নাম তিনি এখনকার এবং সাম্প্রতিক কালের। তিনি অভিনেতা হিসেবে, পরিচালক হিসেবে এবং নাট্য ব্যক্তিত্ব হিসেবে এবং তথাকথিত এখনকার দিনের ইন্টেলেকচুয়াল হিসেবে অত্যন্ত সুবিদিত। প্রথম তার সঙ্গে আমার যখন পরিচয় হয়, স্থানীয় এক ভদ্রলোক আমার সঙ্গে পরিচয় করালেন আমার নাম করে, যিনি অমুক জায়গায় কাজ করেন। মানে আমি অতি সাধারণ একজন বিজ্ঞানী, সাধারণ মেধার, কিন্তু অত্যন্ত অসাধারণ মেধার আমার সিনিয়র একজন কলিগ ওখানে ছিলেন এবং এখনো আছেন, তিনি সবে রিটায়ার করছেন। তিনি হলেন অধ্যাপক অশোক সেন, যিনি দেশে শুধু নয় আন্তর্জাতিক ক্ষেত্রে বহুভাবে স্বীকৃত। তার নাম খবরের কাগজ থেকে শুরু করে এইসব পদ্মভূষণ সবেতে ফেলো অফ রয়্যাল সোসাইটি ইত্যাদি দেখা যায়। এবং সেসব বাদ দিলেও বিজ্ঞানী হিসেবে বর্তমান ভারতে উনি বোধহয় পৃথিবীর নিরিখে সব থেকে উঁচু স্থানে এখনকার জীবিত বিজ্ঞানীদের মধ্যে হয়তো রয়েছেন, বলা যেতে পারে। আর তার নাম খবরের কাগজ এবং মিডিয়ার মাধ্যমেও প্রচুর পরিচিত। সেই অবস্থায় আমার এই পরিচিত ভদ্রলোক যখন ওই বিখ্যাত নাট্য ব্যক্তিত্বের কাছে আমার পরিচয় করে বললেন, ও যেখানে কাজ করে সেখানে বিখ্যাত অশোক সেনও আছেন, বলে তিনি অশোক সেনের কিছু গুণগান করলেন, এবং তাতে আমি গর্বিত বোধ করলাম আমার সহকর্মী বলে। সেটা শুনে সেই বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব বললেন, মানে খানিকক্ষণ একটু কনফিউজড ভাবে তাকিয়ে থেকে, ও তাই নাকি, খুব ভালো কথা, বলে আমাকে জিজ্ঞেস করছে, আচ্ছা আপনারা এই যে অশোক সেনের কথা বললেন, ইনি কি ইন্দিরা গান্ধীর মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন যে অশোক সেন, তিনি? এ বিষয়ে মন্তব্য নিষ্প্রয়োজন, কিন্তু আবার আমি একই কথা বলছি যে এইটা সংস্কৃতিবান হওয়ার পথে কোনো অন্তরায় নয় এ ধরনের অজ্ঞতা। কিন্তু আমি যদি তার সম্বন্ধে আরেকজন কোনো সুবিদিত নাট্য ব্যক্তিত্ব সম্বন্ধে বলতাম যে আচ্ছা সৌম্য মিত্র সম্বন্ধে কথা বললে, আমি যদি বলতো, ও সৌম্য মিত্র বলতে আপনি কথা বলছেন আমাদের পাড়ার চায়ের দোকানের এক শম্ভুদা বলে একজন আছেন, তিনি খুব গল্প টল্প করেন, আপনি কি তার কথা বলছেন? তখন আমাকে সংস্কৃতিবান হিসেবে কোন তকমা আমার পিঠে মেখে দেয়া হতো, চেপে দেয়া হতো, সেটা সকলেরই অনুমেয়। কিন্তু এক্ষেত্রে সেটা হলো না। এটা আমার একটা কৌতূহলের বিষয় যে আমরা একপেশেভাবে সংস্কৃতিকে ডিফাইন করি কেন। এবার একটু ছাড়িয়ে যাই। এ নিয়ে অনেকে কথা বলেছেন এবং এটা দেখা গেছে যে বাস্তবে এই তথাকথিত বিজ্ঞান চর্চার ইনভলভ লোকেরা এবং মানবিক সংস্কৃতি বা মানবিক বিদ্যায় যুক্ত লোকেরা, এদের পরস্পরের দোষ দেওয়ার ইস্যু নয়। এটা এক পক্ষের কালচার নেই বলে অন্য পক্ষ অভিযোগ করছেন তাও নয়। এটা হচ্ছে যাকে বলে কালচারাল ডিভাইড। এবং এই কালচারাল ডিভাইড মানে বিজ্ঞান এবং অবিজ্ঞান বা মানবিক সংস্কৃতি, এর মধ্যে অনেকদিন ধরে হয়ে আছে। আমি তা নিয়ে কথা বলছি এবং এ নিয়ে ফর এক্সাম্পল আমি প্রথম পড়ি 1960-এর আশপাশে সিপি স্নো, যিনি লর্ড স্নো বলে বিখ্যাত, যিনি প্রশিক্ষণে একজন বিজ্ঞানী, তার বিখ্যাত লেখা টু কালচার্স অ্যান্ড এ সেকেন্ড লুক, এই বইটাতে অনেক আলোচনা হয়েছে। সেখানে এই কালচারাল ডিভাইডটা যে কাম্য নয়, শুধু নয়, বাস্তব নয়, বাস্তবে সেটা নেই, এ কথা লর্ড স্নো বলার চেষ্টা করেছেন। কিন্তু বাস্তবে নেই সেটা উনি যত না বলেছেন, মানসিকতার বা মনোভঙ্গির তারতম্য এবং তার ফলে দুপক্ষ থেকেই পারস্পরিক কিঞ্চিত অবিশ্বাস বা অনাস্থার প্রকাশ,
এর কথা বেশি বলেছেন এবং এটা কাম্য নয় সেটা বলতে চেয়েছেন। এর জন্য কে দায়ী, কতখানি দায়ী, সেটা আলাদা আলোচনা। আমি সে নিয়ে আর যাব না, কিন্তু আমি সেই মনোভঙ্গির তারতম্য বা কালচারাল ডিভাইড রয়ে গেছে এটা ধরে নিয়ে এর স্বরূপ উন্মোচনের জন্য দু একটি কথা বলব। এখন এটা ঠিক যে বাস্তবে এরকম ভাবে কালচারাল ডিভাইড হতে পারে না, কারণ একই মানব মন হচ্ছে দু ধরনের মানসিকতার কথা। একদিকে অবশ্যই বিজ্ঞান চর্চার বিভিন্ন পর্যায়ে, বিশেষ করে বিজ্ঞানীদের মধ্যে পারস্পরিক সংযোগ বা কমিউনিকেশনের সময় অথবা সামগ্রিকভাবে বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় মানবিক সংস্কৃতির প্রভাব অনিবার্যভাবে রয়ে গেছে। অন্যদিকে বিজ্ঞানের উপাদান কখনো কখনো এবং অনেক জায়গায় সাহিত্য সংস্কৃতির অন্যান্য শাখাতেও ঢুকে পড়েছে উপাদান হিসেবে, কখনো জ্ঞানে, কখনো অজ্ঞানে, কখনো অবচেতনায়। এখন এই যে ডিভাইড, এটাকে শুরু করা যেতে পারে যখন আধুনিকতা উদ্ভব বলে বলা হয়, ইউরোপের যাকে বলা হয় পোস্ট রেনেসাঁ এনলাইটেনমেন্ট, সেই সময়ের থেকেই, মানে সোকল্ড মডার্নিটির উদ্ভব যেখানে এলো। সে কি করে এলো সেটা আমি বলার চেষ্টা করছি। তার আগে এটা বলি যে আমার আলোচনার সূত্রটা কি, এগুলো আমি ভেবে বার করিনি। যুক্তি সমৃদ্ধভাবে সবকিছু দেখা বা অন্তত র্যাশনাল ভাবে সবকিছু দেখা, এটাকে মডার্নিটির লক্ষণ, অন্যতম লক্ষণ বলে লোকে মনে করেছেন। কিন্তু আবার তারপরে মডার্নিটিকে ছাড়িয়ে গিয়ে বা মডার্নিজমকে ছাড়িয়ে গিয়ে পোস্ট মডার্নিজমের উদ্ভব হয়েছে, বিশেষ করে বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ থেকে। এ নিয়ে আরো কথা আমি পরে আসব, কিন্তু এই প্রসঙ্গে একটা লেখা আমাকে বেশ কৌতূহলী করে তুলেছিল। সেটা হচ্ছে একজন নামী চিন্তক ইউরগেন হ্যাবারমাস, তার লেখা মডার্নিটি অ্যান্ড ভার্সেস পোস্ট মডার্নিটি বলে একটা লেখা। সেখানে মডার্নিটির উদ্ভব নিয়ে প্রাথমিক আলোচনার সময় হাবারমেস এই কথাটা বলছেন, এবং যাকে উনি অথরিটি হিসেবে মেনে সেই সূত্রে আলোচনা ডেভেলপ করছেন তিনি হচ্ছেন বিংশ শতাব্দীর প্রথম পাদের একজন চিন্তক ম্যাক্স ওয়েবার। সেই তারা মানে ওয়েবারের প্রভাবে হেবারমাস এখানে ডেভেলপ করছেন তার পয়েন্ট এই বলে যে পোস্ট রেনেসাঁ এনলাইটেনমেন্টের একটা ভাগ হচ্ছে, একটা বড় কম্পোনেন্ট হলো রিজন, আর একটা হলো রোম্যান্টিসিজম। রোম্যান্টিসিজম নিয়ে আমি বেশি কিছু চাচ্ছি না। রিজন বা আরো বিশেষভাবে বলতে গেলে সাবস্ট্যান্টিভ রিজন, এটা একটা টেকনিক্যাল টার্ম। সেই সাবস্ট্যান্টিভ রিজন অর্থাৎ র্যাশনালিটির পরিষ্কার প্রয়োগ, সেটা বলা হচ্ছে অন্তত তিনটে অটোনমাস স্ফিয়ার বা বিভিন্ন আলাদা আলাদা দিকে প্রকাশিত হয়। তাদের ভাগ এরকম করা হয়েছে: সায়েন্স, রিলিজন, আর্ট। এইভাবে মডার্নিজমের উদ্ভবে এই আলোচনা অনুযায়ী সায়েন্স, রিলিজন, আর্ট একটা ডিমার্কেশন সংস্কৃতির হয়ে গেছে। মানে এক পক্ষ অন্য পক্ষকে সংস্কৃতিহীন বলাটা এখানে ব্যাপার নয়, সংস্কৃতির ভেদ বা কালচারাল ডিভাইড একটা হয়ে গেছে। এই কালচারাল ডিভাইড যে ধারণাগুলোর উপর ভিত্তি করে ছিল বা যে অ্যাসাম্পশনগুলোর উপর ভিত্তি করেছিল, পোস্ট মডার্নিজমের যুগে আবার সেই অ্যাসাম্পশনকে প্রশ্ন তোলা হয়েছে, তা নিয়েও আবার বিজ্ঞানের সঙ্গে কিছু আদান প্রদান হয়েছে, তা নিয়ে আমি বলতে আসবো। কিন্তু তার আগে বলি যে মডার্নিটি আসার পর বা মডার্নিজমের অ্যাডভেন্টের পর এই যে একদিকে সাবস্ট্যান্টিভ রিজন অর্থাৎ র্যাশনাল চিন্তা বা যুক্তি নির্ভর চিন্তা, এবং সেটা শিল্পের ক্ষেত্রেও এক ধরনের যুক্তি নির্ভর, যে আমি যা বলছি সেটাকে আমি কি বলতে চাইছি পরিষ্কার করে বুঝিয়ে দিতে পারি, অন্তত বোঝাতে পারার চেষ্টা করো এবং তার ভিত্তিটা কি সেটা সচেতনভাবে এক্সামিন করে দেখো। এই প্রবণতাও এক ধরনের যুক্তি নির্ভরতা। এখন একদিকে এই ধরনের যুক্তি নির্ভরতা, অন্যদিকে রেনেসাঁর অব্যবহিত পর থেকেই শিল্প বিপ্লব এবং আরো অনেক কিছু হয়ে
বিজ্ঞানের একটা দুর্বার অগ্রগতি বিশুদ্ধ জ্ঞান হিসেবে এবং ফলিত বিজ্ঞান হিসেবে, এই সবকিছু মানবিক চিন্তাকদের একটা অরক্ষিত মনমানসিকতায় নিয়ে, যে একটা অরক্ষিত ভয়, যাকে বলে ইনসিকিউরিটি, সেটা ঘটায় তাদের মধ্যে। এর ফলে তখন থেকেই এই কিঞ্চিত অবিশ্বাস দেখা দেয়, এবং সাহিত্যের মধ্যে পরিষ্কারভাবে বিজ্ঞানের কথা উল্লেখ না করেও এরকম দেখা যায়। এ বিষয়ে আমি যে করব, ওই সময়কার মানে এনলাইটেনমেন্টের একদম গোড়ার দিকের কবি, মানে ইংরেজিতে যাদের মেটাফিজিক্যাল পোয়েটস বলে, তাদের একজন নাম হচ্ছে জন ডান। জন ডানকে আমাদের লোকের কাছে সব থেকে পরিচিত করার জন্য দায়ী হচ্ছেন রবীন্দ্রনাথ স্বয়ং, যিনি শেষের কবিতায় অমিত রায়ের মুখে জন ডানের লাইন বসিয়েছেন, ফর গডস সেক হোল্ড ইয়োর টাং অ্যান্ড লেট মি লাভ। এই বলে এখন এরা ডান এবং তার সমকক্ষ অনেকে এই যে মানে যাকে বলে স্পিরিচুয়াল এমপ্টিনেস কজড বাই দ্য অ্যাডভেন্ট অফ দ্য সায়েন্টিফিক ওয়ে অফ লুকিং অ্যাট থিংস, এই ব্যাপারটাতে নিতান্ত ইনসিকিউর করতেন। মানে মানুষকে কাটা কাটা ভাবে বিচার করা, যেটা একটা বিজ্ঞান চিন্তার মানে অমোঘ ব্যাপার, সেইটা নিয়ে জন ডান খুব উদ্বিগ্ন এবং অসহায় বোধ করতেন। তার আরেকটি বিখ্যাত কবিতা হলো, তার নামটা অন্য একটা বিখ্যাত উপন্যাসের নামের সঙ্গে যুক্ত, আর্নেস্ট হেমিংওয়ের ফর হুম দ্য বেল টোলস। সেটা তো স্প্যানিশ সিভিল ওয়ারের প্রেক্ষাপটে লেখা একটা উপন্যাস, কিন্তু ডান একটি কবিতা লিখেছিলেন যেখান থেকে হেমিংওয়ে এটা নিয়েছেন, ফর হুম দ্য বেল টোলস। শুরু হয়েছে এই বলে, নো ম্যান ইজ অ্যান আইল্যান্ড এন্টায়ার অফ ইটসেলফ, ইচ ম্যানস ডেথ ডিমিনিশেস মি। আমি মাঝে কতগুলো লাইন বাদ দিয়ে বলছি, ইচ ম্যানস ডেথ ডিমিনিশেস মি, ফর আই এম ইনভলভড ইন ম্যানকাইন্ড, দেয়ারফর সেন্ড নট টু নো ফর হুম দ্য বেল টোলস, ইট টোলস ফর দি। মানে আবার সেই মেথড বেসড ইন্টারপ্রিটেশন অফ হিউম্যান অ্যাফেয়ার, যেটা প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদাভাবে চিহ্নিত করার ব্যাপারটাকে বিজ্ঞানের প্রভাবে হয়তো বলছি, এখানে কেউ নিশ্চিতভাবে জানে না, হয়তো বিজ্ঞানের প্রভাবে ছড়িয়ে দেয়, এবং তাতে মানুষের সার্বজনীনতাটা কম গুরুত্ব পায়। এই মডার্নিজমের উদ্ভবের একেবারে শুরুর দিকেও ডানের মতো কবিকে সেটা ব্যথিত করেছিল, এবং যেভাবে ডান লিখেছেন এবং আরো অনেক জায়গায় লিখেছেন, তাতে যেমন একটা সব হারিয়ে যাওয়ার আকুতি, পরোক্ষভাবে যার পেছনে এই রিজনের উদ্ভব, সেটা রয়েছে বলে মনে করছেন। হারিয়ে যাওয়াটা কি হারিয়ে যাওয়া? যতটুকু বোঝা যাচ্ছে, এটা হচ্ছে তথ্যনিষ্ঠার যুপকাষ্ঠে চিরন্তন মানবের বা সার্বজনিক মানবিকতার বলিদান। এটাকে আশঙ্কা করে নিয়ে এই জাতীয় কথা, ফর হুম দ্য বেল টোলস, তার উদ্ভব। এখন এইটা চলতেই লাগলো, কিন্তু সবসময় চলতে লাগলো তা বলবো না, কারণ এর প্রায় 150 বছর পরে রোম্যান্টিক কবি রিজনের সঙ্গে এসেছিল রোম্যান্টিসিজম এনলাইটমেন্টের পরে। রোম্যান্টিক কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আবার নিউটনের উদ্দেশ্যে একটা লাইন লিখেছেন, সেটা খুব আবেগপ্রসূত। নিউটনকে উনি বলছেন, মাইন্ড ফর এভার ভয়েজিং থ্রু স্ট্রেঞ্জ সিজ অফ থট, মাইন্ড ফর এভার ভয়েজিং থ্রু স্ট্রেঞ্জ সিজ অফ থট। কেমব্রিজে ট্রিনিটি কলেজে, যেখানে নিউটন যুক্ত ছিলেন, সেখানে আমি নিউটনের মূর্তির তলায় উৎকীর্ণ এই কথাগুলো দেখতে পাই ওয়ার্ডসওয়ার্থের লেখা লাইন হিসেবে। মানে একটা অ্যাপ্রিসিয়েশনও ছিল বিজ্ঞান যে বিশেষভাবে আমাদের জীবনে ঢুকে পড়েছে, এবং তার একজন দিকপালের সম্বন্ধে। যদিও আমি বলবো এই ওয়ার্ডসওয়ার্থের লাইনগুলোর মধ্যে কতটা শুদ্ধ রোম্যান্টিকতা আছে, আর কতখানি নিউটনের বৈপ্লবিক অবদানের, বা উনি যে আমাদের চিন্তার জগৎটাকে ওলটপালট করে দিচ্ছিলেন, তার কতটা যাকে বলে অ্যাপ্রিসিয়েশন আছে, এটা অন্তত আমার পরিষ্কারভাবে জানা নেই, এবং আমার ধারণা এটা আলোচনার বিষয়। যাই হোক, এরকম একটা, আমি বলছি অবিশ্বাস বলা হোক, একটা কালচারাল ডিভাইড, মানে একটা ইনসিকিউরিটি ডিউ টু দি অ্যাডভেন্ট অফ সায়েন্স অ্যাজ এ ডমিনেটিং ফোর্স ইন হিউম্যান ডেভেলপমেন্টস, সেটা চিন্তার জগতেই হোক, প্রয়োগের জগতেই হোক,
সেটা ছিল রেনেসা পরবর্তী জগৎ সময় থেকেই। এবং হয়তোবা ওই সায়েন্সের লোকরা কালচার নয়, এইরকম স্টেটমেন্ট মানবিক বিদ্যা চর্চা যারা করেছেন, শিল্প সাহিত্য দর্শন, তাদের একটা ডিফেন্স মেকানিজম হয়তো কাজ করত। এরপরে বিংশ শতাব্দীর পরের দিকে যখন পোস্ট মডার্নিজম মাথা তুলল, তখন আবার পোস্ট মডার্নিজমের বিস্তৃত আলোচনা এখানে আমার বিষয় নয়, সেখানেও যুক্তির প্রাদুর্ভাবকে সন্দেহের চোখে দেখার একটা প্রবণতা দেখা গেল। মানে বিজ্ঞান তো যুক্তির একটা মূল সোর্স বলে ভাবা হতো যুক্তিবিদ্যার, বিজ্ঞান ভিত্তিক যুক্তিবিন্যাস, এবং বৈজ্ঞানিকরাও একটু বেশি বাড়াবাড়ি করে বলতে শুরু করলেন যুক্তির এপিটম আমরাই, যদিও যুক্তির যে মূল যুক্তিবিদ্যা সেটা দার্শনিকদের লেখা ছিল, কিন্তু সেটা বিংশ শতাব্দীর পরের দিকে গণিতবিদরা সেই যুক্তিবিদ্যাটাকে টেক ওভার করে, এবং গণিতকে এক অর্থে আমি তর্কের খাতিরে বিজ্ঞান বলছি, গণিত টেক ওভার করে যুক্তিবিদ্যাকে অসম্ভব রকম বাড়িয়ে দিলেন, এবং যেটা দর্শন চর্চাকেও প্রভাবিত করলো। এবং তার ফলে দার্শনিক চিন্তা অর্থাৎ ওয়ার্ল্ড ভিউ লোকের, সেটা শুধু নয়, শিল্পের ক্ষেত্রেও এক ধরনের যুক্তির প্রভাব, পরোক্ষভাবে বৈজ্ঞানিক যুক্তির প্রভাব দেখা যেতে লাগলো। যেমন এটা যদি একজন শিল্পী বা একজন সাহিত্যিক এরকম লিখে থাকেন বা বলে থাকেন বা দেখিয়ে থাকেন, তার মানে তিনি এইভাবে লিখেছেন, বা যদি তিনি এইভাবে একটা কিছু লিখে থাকেন বা দেখিয়ে থাকেন, তাহলে দর্শক বা পাঠকের কাছে সেটা এইভাবে প্রতীয়মান হবে। এগুলো যেন খানিকটা যুক্তির নিয়মে 1-to-1 করে নন্দন তত্ত্বের লোকেরাও বলতে শুরু করলেন, যার বিরুদ্ধে একটা জোরদার বিদ্রোহ এলো পোস্ট মডার্নিজমের মাধ্যমে। আমার এই বিষয়ে জ্ঞান অত্যন্ত সীমিত। মডার্নিজম থেকে পোস্ট মডার্নিজমের ট্রানজিশনের সময়কার পণ্ডিত লোকদের মধ্যে আমি ইউরগেন হ্যাবেরমাস এবং কিঞ্চিতভাবে অক্টাভিও পাজের মধ্যে দু একজনের লেখায় এই ব্যাপারটা দেখেছি। কিন্তু দার্শনিকদের মধ্যেও এই পোস্ট মডার্নিজমে উম্বার্তো একো, মিশেল ফুকো বা কি ওর নাম, রিচার্ড রটি, এই সমস্ত দার্শনিকরা ওই খানিকটা বিজ্ঞান প্রভাবিত দর্শন চর্চা বা আমাদের জ্ঞান কিভাবে আসে, ঠিক জ্ঞান কোনটা, এই জাতীয় চর্চায় ব্যাপারে একটা সন্দেহ প্রকাশ করে অন্য তার প্রতিযোগী একটা ওয়ার্ল্ড ভিউ বা দৃষ্টিভঙ্গির পরিকাঠামো তৈরি করলেন। মানে প্রধান ব্যাপার হচ্ছে বিজ্ঞান ভিত্তিক যুক্তিবিন্যাসের প্রাদুর্ভাবকে শিল্প সাহিত্য মানবিক বিদ্যার জগতে একটু সন্দেহের চোখে দেখা হলেও তাতে খুব উগ্র প্রতিবাদের কিছু বই ছিল। যেমন 70-এর দশকের মাঝামাঝি পল ফায়ারেবেন্ড বলে একজন চিন্তক একটি বই লিখেছিলেন এগেইনস্ট মেথড বলে, সেটাকে বলা হয় অ্যানার্কিস্ট, লজিক্যাল অ্যানার্কিজম বলে একজনের কথা। এবং এই যে মেথড, যেটা বিজ্ঞানের একটা মূল ব্যাপার, তার বিরুদ্ধে প্রচুর কথা আছে। আমার ব্যক্তিগতভাবে সেটা আলংকারিকতার বাহুল্য বলে মনে হয়েছে। সেটা তখন রক্ত গরম ছিল, ছাত্র ছিলাম, খুব কৌতূহল নিয়ে কথাবার্তাগুলো শুনেছিলাম। তবু যাই হোক, কিন্তু এসব কথা বাদ দিলেও এই পোস্ট মডার্নিজম এইভাবে উঠে আসার আগেও কবির হাতে বিজ্ঞান উপদ্রুত অ্যাপ্রোচ, মানে বিজ্ঞানের উপদ্রব ঢুকছে আমাদের মানবিক কনসিডারেশনগুলোতে বা মানবিক চিন্তার জগতে, এই রকম অভিযোগ, এবং যেটা হরে দরে হয়ে দাঁড়াতো যান্ত্রিকতার বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ, সেটা একটু আগে থেকেই দেখা যাচ্ছিল। এখানে আমি একজন, আমার খুব এই নিয়ে তাত্ত্বিক আলোচনায় দিচ্ছি, আমার খুব প্রিয় একজন কবির একটা লাইন বলছি, W.H. Auden। তাকে পোস্ট মডার্নিজমের একজন মানে প্রিকার্সার বলে অনেকে মনে করেছেন, কিন্তু এই নিয়ে আমি আলোচনায় যাচ্ছি না, এই নিয়ে বইও লেখা হয়েছে। আমি দুটো কবিতা হয়েছি, যে সেখানে অডেন আননোন সিটিজেন বলে একটা কবিতা, দুটো লাইন বলছি, যেখানে একজন সিটিজেন মারা গেছে, তার এপিটাফ, তার সমাধি ফলকে উৎকীর্ণ যে কথাগুলো, তাতে অনেক অনেক পরিসংখ্যান দেয়া আছে, তার ভিত্তিতেই যেন মানুষটাকে বিচার করা হচ্ছে, এবং সে কবার বিয়ে করেছিল, কটা বাচ্চা হয়েছিল, কি কোন বয়সে কি করেছিল করে বলেছে। আমাদের স্ট্যাটিস্টিশিয়ান বলছে তার জেনারেশনের পক্ষে সে একদম অ্যাভারেজ নর্মাল হিউম্যান বিইং ছিল, তার কোনো অ্যাবনর্ম্যালিটি ছিল না, ইত্যাদি ইত্যাদি।
অডেনের শেষ দুটো লাইন হচ্ছে, এখানে তথাকথিত বৈজ্ঞানিক ভাবে, বা আমি যেটা বললাম কাটা কাটা ভাবে মানুষকে মানুষ মানুষ বলে আলাদা আলাদা করে দেখা, তার বিরুদ্ধে অডেনের মন্তব্য। ওই আননোন সিটিজেনের এত কথা বলে, was he free, was he happy, the question is absurd, had anything been wrong we certainly would have heard। কি বলতে চেয়েছেন এটা আমার আর বলার দরকার নেই। তেমনি আবার এই পরিসংখ্যানগত বিশ্লেষণ যে অনেক সময় অনেক মানবিক মূল্যকে হারিয়ে দিতে পারে, এ নিয়ে অডেনের আর একটা কবিতা, মস্ত বড় কবিতা, তার আমি জাস্ট একটা স্ট্যান্সা উল্লেখ করছি। Free will is a mystical myth as statistical methods have objectively shown, a fad of the churches since the latest researches into motivation. It is known that honor is hypocrisy, honesty a joke. You live in a democracy, lie like other folk. আমি এইসব বলে টলে মানবিক বিদ্যায় বিজ্ঞানের প্রতি কিঞ্চিত অনীহার উদাহরণ দিচ্ছিলাম। এবার একটু অন্য প্রসঙ্গে ফিরে আসি। মানে আমি এটাই বলে রাখছি যে কাবেরী এবং সঞ্জয় আমাকে 1.5 ঘন্টা দিয়ে রেখেছে। 1.5 ঘন্টায় আমার জ্ঞানের ভান্ডার যেটা তলানিতে, সেটা উপচে গিয়ে সেটা পুরো শেষ করেও 1.5 ঘন্টা কাটাতে পারবো না। সেই জন্য আমি হয়তো অনেক অনাবশ্যক কথা বলছি এবং হয়তো আমি আগে শেষ করে দেব। এই যে অনীহার ব্যাপারটা বললাম, সে অনীহার উদাহরণ তো আমি দিলাম। আর বিজ্ঞানের লোকদেরও, যারা বিজ্ঞানের ব্যাপারে অবহিত নন, তাদের প্রতিও একটা অনীহা সাম্প্রতিককালে আমরা অনেকই দেখতে পাই। আমি যে নাট্য ব্যক্তিত্বের উল্লেখ করলাম বা একজন দর্শনের অধ্যাপকের কথা বললাম, তাদের কথা বাদ দিয়েই বলছি, সেই রকমভাবে আমি বিজ্ঞানীদেরও দেখেছি। একবার আমি সিমলার ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজে মানবিক বিদ্যার লোকদের উদ্দেশ্য কতগুলো জিনিসের ব্যাখ্যা করছিলাম, সাম্প্রতিক পদার্থবিদ্যা। সঙ্গে আরেকজন ফিজিসিস্ট ছিলেন, তিনি আরো মানে ফ্যাক্ট কিছু বলেছিলেন, আর আমি সেগুলোর কিছু দার্শনিক ইমপ্লিকেশন, যাকে বলে দার্শনিক মানে হতে পারে, কি ব্যাখ্যা হতে পারে, সেই জাতীয় কথা বলছিলাম। আমার সে বন্ধু বেরিয়ে এসে আমায় খুব তিরস্কার করলেন। বললেন, তুমি এই কথাগুলো, বিজ্ঞানের কথাগুলো এরকম খানিকটা দার্শনিক খানিকটা হিউম্যানিটিজের চিন্তার লোকদের মোড়কে কেন বললে? এমনিতেই ওই লোকগুলো কনফিউজড, ওরা কি ব্যাখ্যা করবে কেউ জানে না। আমি সেখানে বললাম, সেটা না বলাটাই আমার পক্ষে দায়িত্বহীনতার পরিচয় হতো। কারণ আমরা যে সমাজে বাঁচি সেটা পরস্পরের দেয়া নেয়া করার সমাজ, এবং আমি বিজ্ঞান করার জন্য যে মোটা সোটা রিসার্চ গ্র্যান্ট পাই এবং এদের ওখানে ঘুরে বেড়াতে পারি, দেশে এবং বিদেশের নানান রকম সংস্থার থেকে টাকা নিয়ে, সেই টাকা এই লোকগুলির যে কর দিয়ে থাকেন তা দিয়েও হয়েছে। কাজে তাদের বোঝার অধিকার আছে তাঁদের ভাষায়, আমাদের কার্যকলাপের জিনিসপত্র তাঁদের ভাষায় বোঝার অধিকার আছে। যাই হোক, তা এরপরে বলি যে এই সমস্ত অবিশ্বাস বা সন্দেহ বা পারস্পরিক তাচ্ছিল্য এই সত্ত্বেও বিজ্ঞানের অনেক উপাদানও কিন্তু সাহিত্যের মধ্যে ঢুকে পড়েছে। সেটা নিয়ে আমি আগে বলবো। তারপরে বলবো যে বিজ্ঞান চর্চার সময়ও আমি 2-1টা উদাহরণ দেব, আমরা কিভাবে সাহিত্যের অনেক জিনিসকে ব্যবহার করে ফেললে পারস্পরিক সংযোগ স্থাপনে উপকৃত হই, এবং সেটা আমি এখন যে এক্সাম্পল দিচ্ছি ওখান থেকেই বেরিয়ে আসবে। মানে এই যে অনেক বিজ্ঞানের উপাদান অনেক সাহিত্যকর্মের মধ্যে, আমি সাহিত্য নিয়ে কথা বলছি কারণ অন্যান্য মানবিক সংস্কৃতির দিক আমি আরো কম জানি, সেই সাহিত্যের মধ্যে কখনো ঢুকেছে সজ্ঞানে, কখনো ঢুকেছে একেবারে ক্যাজুয়ালি, লোকে না ভেবে চিন্তেই বিজ্ঞানের একটা কথা হয়তো অপপ্রয়োগ করেও ঢুকিয়ে ফেলেছে। আবার কখনো একটা খুব মজার ব্যাপার হয়েছে, কোনো প্রচেষ্টা না থাকলেও এবং হয়তোবা একেবারে অনবহিত অবস্থায় অবচেতনাতেও বিজ্ঞানের কথা না ভেবে কোনো সাহিত্যিক বা কোনো কবি যা বলেছেন, একজন বিজ্ঞানী ফিরে দেখে সেই লাইনগুলোকে উদ্ধৃত করলে বুঝতে পারেন তাদের কিছু একটা জিনিস আরেকজনের কাছে বোঝাতে খুব সহায়ক হয়। মানে সেটা লেখকের মূল উদ্দেশ্য ছিল না,
কিন্তু একজন বিজ্ঞানী সেটাকে ইন্টারপ্রেট করে নিতে পারেন এমনভাবে যেটার মাধ্যমে তিনি একজন বিজ্ঞানীকে বা একজন অবৈজ্ঞানিকে একটা বিজ্ঞানের কোনো গূঢ় সত্য বুঝিয়ে দিতে উপকার পান বা লাভবান হন। এবং এখানে বিজ্ঞান সাহিত্যের কাছে ঋণী, এবং এর কোনো আমার কাছে কোনো ব্যাপারে দ্বিমতের জায়গা নেই। তো তার আগে বলি ওই উল্টো দিকে ক্যাজুয়ালি অথবা সজ্ঞানে কিভাবে ঢুকে পড়ছে। যেমন প্রথমে একটা ইংরেজি লেখার কথা বলছি, ডিএইচ লরেন্সের। এটা ডিএইচ লরেন্স শুধুমাত্র বহু বিতর্কিত লেডি চ্যাটার্লিজ লাভারের লেখকই নন, তিনি উপন্যাস সাহিত্য ছাড়াও অল্প কিছু বা অল্প বিস্তর রম্য রচনা বা কিঞ্চিত সামাজিক তত্ত্ব, দর্শন ইত্যাদি ঘেঁষা রম্য রচনা লিখে গেছেন। এইরকম একটা বই 1920-র দশকে, আমি যদি খুব ভুল না করে থাকি 1922 নাগাদ লিখেছিলেন, ফ্যান্টাসিয়া অফ দি আনকনশাস। এটাতে নামটা থেকে অনেকটা বোঝা যায় মানে মানব সমাজে মানুষের মানসিকতা কিভাবে মানব সমাজকে প্রভাবিত করে এবং তাতে কোন জিনিস কিভাবে ঢুকে পড়ে না পড়ে। 1922 সালটা আমি বললাম এই কারণে যে বিজ্ঞানের জগতে, পদার্থবিদ্যার জগতে সেই সময় একটা বিপ্লব ঘটে যাচ্ছে। বিশেষ করে আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ বা থিওরি অফ রিলেটিভিটি, তার একটা অংশ ছিল স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বা সাধারণ বিশেষ আপেক্ষিকতাবাদ, সেটা 1905-এ আইনস্টাইন প্রপোজ করেন। আর 1915 থেকে 19 বা 14 থেকে 19 এই সময় সাধারণ আপেক্ষিকতাবাদ বলে আইনস্টাইনের গ্র্যাভিটির থিওরি, জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, যেটা আইনস্টাইনকে খ্যাতির শীর্ষে নিয়ে যায়, সেটা বাড়িয়ে যায়, সেটা মানে কনসলিডেটেড হয়। 1920 নাগাদ জেনারেল রিলেটিভিটির পুরোপুরি গৃহীত হওয়ার ফলে আইনস্টাইন খ্যাতির শীর্ষে। তারই ফলে ডিএইচ লরেন্স তার ওই ফ্যান্টাসিয়া অফ দি আনকনশাস একটা লাইন লিখছেন, টুডে উই আর ইন স্যাড নিড অফ এ হিউম্যান থিওরি অফ রিলেটিভিটি, অর বোধহয় আর ঠিক করে বলে টুডে উই আর ইন স্যাড নিড অফ এ থিওরি অফ হিউম্যান রিলেটিভিটি। মানে কিভাবে আপেক্ষিকতাবাদ যেহেতু প্রচন্ড একটা পপুলার জিনিস, বুঝে হোক না বুঝে হোক, অজান্তে উনি ব্যবহার করে ফেলছেন এবং একটু অস্থানে। রিলেটিভিটি মানে ঠিক সবকিছুই রিলেটিভ সেটা নয়। লরেন্স বোঝাতে চাইছিলেন যে অনেক সামাজিক ব্যাপারে মানে ইন্টারপার্সোনাল ইন্টারাকশন মানুষের বা পারস্পরিক আন্তঃক্রিয়ার মধ্যে মানুষের এক একজন যে এক এক রকম ভাবতে পারেন বা এক একজনের দৃষ্টিকোণ থেকে একটা জিনিস যে এক এক রকম ভাবে প্রতীয়মান হতে পারে, সেটাও যথেষ্টভাবে আমরা জানি না বা যথেষ্টভাবে অবহিত না হয়ে অনেক কাজ করি। সেই জন্যে উই আর ইন স্যাড নিড অফ দিস রিয়েলাইজেশন, যেটাকে উনি থিওরি অফ হিউম্যান রিলেটিভিটি বলে দিলেন, যেটা সত্যি সত্যি রিলেটিভিটি নয়। কোন মানে আপেক্ষিকতাবাদের আসল ব্যাপারটাই, আপেক্ষিক কথাটা এক জিনিস কিন্তু সেটা সম্পূর্ণ অন্য অর্থে বলা। আমি বলছি এটা কিন্তু একটা কোনো ক্ষতি হয়নি, যদিও লোকে একটু ঘাবড়ে যেতে পারে এই ভেবে যে এই কথাটা যদি কেউ আক্ষরিক অর্থ নেয় যে লরেন্সের কথা মানে তার মানে ঠিক একইভাবে যেসব এক্সাম্পল দেওয়া হয় যে আইনস্টাইন নাকি কাকে বলেছিলেন, ক্ষতি বলেছিলেন কিনা তাও আমি জানি না, যে কেউ যে রিলেটিভিটির মানে হলো তুমি তোমার গার্লফ্রেন্ডের জন্য একটা পার্কে অপেক্ষা করতো, সে হয়তো আসতে 15 মিনিট দেরি করলো, তোমার মনে হবে 2 ঘন্টা দেরি করলো, এবং আসার পর তুমি তার সঙ্গে 2 ঘন্টা কথা বললে ভাবলে যে 15 মিনিট কেটে গেল, এটাই হলো রিলেটিভিটি। আইনস্টাইন যদি বাস্তবে বলেও থাকেন, যেটা আমি খুব নিশ্চিত নই, তাহলেও এটার সঙ্গে আসল রিলেটিভিটির কোনো সম্পর্ক নেই। আইনস্টাইনের রসবোধ ছিল বলেই তিনি ওটা বলতে পেরেছেন। এইবারে আমি বলছি একটা কেসের কথা যেখানে সত্যি একটা সায়েন্টিফিক ফ্যাক্টকে খুব সুন্দরভাবে একটা কবিতায় ব্যবহার করা হয়েছে। অমিয় চক্রবর্তী রবীন্দ্র উত্তর কবিদের মধ্যে যিনি একজন অগ্রগণ্য ছিলেন, তিনি 80-র দশকে একটা কবিতা লেখেন একটা সুপারনোভা এক্সপ্লোশন নিয়ে। সুপারনোভা এক্সপ্লোশন একটা অ্যাস্ট্রোফিজিক্যাল ফিনোমেনন, একটা অ্যাস্ট্রোফিজিক্সের ঘটনা, ডিটেলটা আমি বলছি না। একটা বিশেষ ঘটনা ঘটে এক ধরনের মানে কি বলবো স্টেলার অবজেক্ট, এক ধরনের স্টারই বলি, সেটা হঠাৎ একটা তীব্র আলোক দিয়ে বিস্ফোরণের সঙ্গে অনেক গুণ সাইজে বেড়ে যায় এবং তা থেকে খুব জোরালো আলো এসে পড়ে আমাদের উপর, এবং আরো অনেক জিনিস খুব মানে বেশি এনার্জি নিয়ে ওখান থেকে বেরিয়ে অনেক পার্টিকেল এসে পড়ে। এবং সেটা সেই সময় সুপারনোভার সময় এক্সপ্লোশন যখন হয়, দেখা গেলে
আসলে হচ্ছে অনেক আগে, আলোটা এসে পৌঁছতে পৃথিবীতে অনেক সময় লাগছে। সেই সময় আমাদের মনে হয় যেন সূর্যের থেকে অনেক গুণ বেশি আলো দেখা যাচ্ছে। সেই বিষয় নিয়ে যে অমিয় চক্রবর্তীর কবিতা, তার প্রথম দুটো লাইন হলো, শতকোটি সূর্যোজ্জ্বলা তুমি সুপারনোভা, দিব্যাতীত আলোক সম্ভবা, এসো এই নক্ষত্র লগনে আমাদের সমুদ্র গগনে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু শেষকালে যখন শেষ দুটো লাইন করছেন, তখন অমিয়বাবু লিখছেন, ঋক শাম সাংখ্য সুক্ত প্রেয়সীর অঙ্গে পূর্ণ শোভা, দাঁড়াও অন্তরে শ্রুতি অচিন্ত্য পরমা সুপারনোভা। শুনতে খুব ভালো লাগে, একটু গুলিয়েও যায়। সুপারনোভা প্রেয়সীর অঙ্গে পূর্ণ শোভা মানে তার নান্দনিক দিকটা ওই দৃশ্যটার হয়তো বলছেন। অচিন্ত পরমা সুপারনোভা সবই তো বুঝলাম, কিন্তু হঠাৎ ঋক শাম সাংখ্য শ্রুতি টুতি কি করে এলো? এটা আমার ব্যাখ্যায় বলে, এবং এখানেই বলছি কি করে বিজ্ঞান কাব্যিক চেতনাকে উদ্বুদ্ধ করছে নানা রকম অ্যানালজি বা ইমেজারি তৈরি করতে। সুপারনোভা এক্সপ্লোশনের মধ্যে অন্তরে শ্রুতি কোথায়? সুপারনোভার অন্তরে থাকে অত্যন্ত বেশি ঘনত্বের একটা মিডিয়াম, প্রোটন এবং নিউট্রনের একটা অত্যন্ত বেশি ঘনত্বের মিডিয়াম, সেখানে অনেক কিছু ঘটে থাকে, সেটা আমাদের আলোচনা। তাহলে উনি ঋক শাম সাংখ্য সুক্ত বললেন এবং অন্তরে শ্রুতি নিয়ে সুপারনোভা কি বহন করছে বলুন, সেটা মানে কি? আমি এটুকু বলতে পারি যে সুপারনোভার যে বিস্ফোরণ বা যে এক্সপ্লোশন আমরা আজকে দেখতে পেলাম, সেটা আসলে বহু বছর, সহস্র বৎসর আগে ঘটেছে বহু দূরের কোনো নক্ষত্রে। যেহেতু সেখান থেকে আলো এসে পৌঁছতে আমাদের হাজার বছর কেন লক্ষ বছর লেগে থাকতে পারে, সেই জন্যে এই সুপারনোভা এইবার কবির কল্পনায় এসে যাচ্ছে। তার নিজের অন্তরের মধ্যে একটা সুপ্রাচীন প্রজ্ঞা ধারণ করছে। এই সুপ্রাচীন প্রজ্ঞার ইমেজারি হলো ঋক শাম সাংখ্য সুপ্ত, এবং সুপারনোভার অন্তরে প্রোটন নিউট্রনের মিডিয়াম নয়, অন্তরে শ্রুতি রয়েছে। এইটে কবি অমিয় চক্রবর্তী বলছেন। আমি এই জাতীয় আলংকারিকতায় যথেষ্ট ইন্টারেস্ট, এবং এটাতে বিজ্ঞানের অবমাননা হয়নি, সাহিত্যের সমৃদ্ধি হয়েছে, এবং বিজ্ঞানীরাও হয়তো এরকম থেকে বুঝতে পারবেন যে তাদেরও কথা বলার, ডায়ালগের একটা জায়গা আছে। শেষকালে আমি রবীন্দ্রনাথের কয়েকটা লাইন, রবীন্দ্রনাথের লাইন বলার আগে আর একটা জিনিস বলি। সাম্প্রতিককালে পদার্থবিদ্যায় একটা ইন্টারেস্টিং জিনিস দেখা গেছে, যে আমাদের ইউনিভার্স বা মহাবিশ্ব, এটাকে বলে ব্রহ্মাণ্ড বা কসমস চাই বলুন, সেটা এক্সপ্যান্ডিং, মানে সমস্ত তারা, নক্ষত্র, নীহারিকা, নক্ষত্রপুঞ্জ, তারা পরস্পরের থেকে দূরে সরে যাচ্ছে। একে বলে এক্সপ্যান্ডিং ইউনিভার্স। এটা অনেকদিন ধরেই জানা, কিন্তু যেটা নিশ্চিতভাবে জানা যায় কিছুদিন আগে, বছর 20 আগে, তার আগে হতেও পারে, না হতে পারে, যে এই যে সরে যাচ্ছে, ইউনিভার্স এক্সপ্যান্ড করছে, এটা একটা অ্যাক্সিলারেটেড এক্সপ্যানশন, একটা ত্বরিত গতি। তার এক্সপ্যান্ড করার স্পিডটা সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে ক্রমশ। এইটা একটা চমকপ্রদ কারণে এসেছিল, কারণ তাত্ত্বিক পদার্থবিদ্যার অনেকগুলো তত্ত্বকে সেটা একটা খুব বড় চ্যালেঞ্জের মুখে বসিয়ে দেয়। সেটা নিয়ে আমি আলোচনা করবো না, কিন্তু এটা যেন বলে কিছু একটা বিকর্ষণী শক্তি শূন্যের মধ্যে আছে, সব জায়গা থেকে সব জায়গায়, আমার থেকে আপনি, পৃথিবীর থেকে সূর্য, একটা গ্যালাক্সি থেকে আর একটা গ্যালাক্সি, তার মধ্যে জায়গায় একটা সর্বব্যাপী বিকর্ষণী শক্তি। সেই শক্তিটা যেন ঠেলে সবাইকে সবার থেকে ত্বরিতভাবে সরাচ্ছে, মানে একটা বল বা ফোর্স সার্চ করলে অ্যাক্সেলারেশন হয়, তার ফলে সেই অ্যাক্সেলারেশন তৈরি করছে, মানে একটা ফোর্স আছে, এবং ফোর্স একটা বিকর্ষণী শক্তির মাধ্যমে আসছে। কিন্তু এই শক্তির কোনো বাস্তবিক প্রকাশ নয়, কারণ ওই পর্যায়ে দুটো নক্ষত্রপুঞ্জ বা দুটো তারার মধ্যে কোনো ইলেকট্রিক ফোর্স নগণ্য পর্যায়ে, গ্র্যাভিটেশন সেটা কাজ করে, মহাকর্ষ, কিন্তু মহাকর্ষ তো শুধু আকর্ষণ করে, তার মানে বিকর্ষণ করে এমন একটা শক্তি আমাদের অদৃশ্যভাবে ব্রহ্মাণ্ডে সর্বব্যাপী হয়ে বিরাজ করছে। এইটাকে টেকনিক্যাল ভাষায় বলা হয় ডার্ক এনার্জি। এটা একটা মেটাফর বটে, এটাকে বলা হয় ডার্ক এনার্জি। এবং এটার ব্যাখ্যা কি সেটা এই আলোচনায় ঢুকতে পারে না, কারণ সেই ব্যাখ্যা আমি করবো না, কিন্তু এটুকু বলতে পারি
পদার্থবিদ্যার একটা অমীমাংসিত সমস্যার মধ্যে এটা পড়ে যে এই ডার্ক এনার্জির মধ্যে কি আছে। কিন্তু এই ডার্ক এনার্জির কনসেপ্টটাই প্রথমে বুঝতে পারা খুব শক্ত। আমি বিকর্ষণ করবার মতো কেউ নেই, সেখানেও একটা বিকর্ষণ কোত্থেকে আসছে, এটা আমাকে মনে পড়িয়ে দেয় সদ্য প্রয়াত শঙ্খ ঘোষের আমার খুব প্রিয় একটি কবিতার শেষ দুটো লাইন। শূন্যতাই জানো শুধু, শূন্যের ভেতরে এত ঢেউ আছে সে কথা জানো না। আমি এটা বলছি না যে শঙ্খবাবু এই কথা মেনে রেখে লিখেছিলেন, যে যা ভেবে লিখেছিলেন সেটাও আমার খুব ভালো করেই বোধগম্য হয়, কারণ উনি মন ছুতে ওনার জুড়ি খুব কম লোক আছেন সাম্প্রতিক কবিদের মধ্যে। কিন্তু যদি আমার নিজের কৌতূহলে মনে হলো, আমি যদি এরকম একটা ডিকনস্ট্রাক্টেড ইন্টারপ্রিটেশন করি, তাহলে এই লাইনগুলো শূন্যতাই জানো শুধু, শূন্যের ভেতরে এত ঢেউ আছে সে কথা জানো না, এটা আমাকে ওই ডার্ক এনার্জি বা অদৃশ্য বিকর্ষণী শক্তি যেটা মহাশূন্যের মধ্যে সর্বব্যাপী হয়ে বিরাজ করছে সেটার কথা মনে করিয়ে দেয়। এখানে আমি একটা যাকে বলে পোয়েটিক লাইসেন্স সেটা নিলাম নিজের বিজ্ঞানের দিক থেকে একটা জিনিসকে ইন্টারপ্রেট করার জন্য। কিন্তু এই ডার্ক এনার্জির স্বরূপ যদি এই লাইনগুলোর মাধ্যমে কাউকে বোঝানোর চেষ্টা করা হয়, তিনি আসল বৈজ্ঞানিক সত্যটা বুঝতে পারবেন না। বৈজ্ঞানিক সত্যটা সত্যি কথা বলতে কি আমরাও ঠিক এখনো বুঝে উঠতে পারিনি, বোঝার চেষ্টা চলে। কিন্তু এই পুরো ব্যাপারটা সেই মানুষটির মনে, যিনি এই লাইনগুলোর মাধ্যমে শুনবেন, তিনি একজন বিজ্ঞানী হন বা অবিজ্ঞানী মানুষই হন, রেখাপাত করতে সাহায্য করবে। এই কথাটা চট করে, এই ব্যাপারটা, সমস্যাটা চট করে, বিজ্ঞানের এই সমস্যাটা তিনি চট করে ভুলবেন না। তার মূল্য কিন্তু আমার কাছে কম না। এবার আমি রবীন্দ্রনাথের একটা কবিতা, সেটা দুঃখের বিষয় মাঝখান থেকে পড়লে পুরোটা, এটা আমার মুখস্থ নিয়ে আমাকে পড়ে শোনাতে হচ্ছে, সেটা শুনছি। কারণ এটারও আমি অন্তত 3টে লেয়ারে ডিকনস্ট্রাক্টেড মানি দেখতে পাই। তার মধ্যে একটা যেটা বিজ্ঞানের সঙ্গে সম্পর্ক আছে, সেটা বাস্তবে ওনার বলা কথা হতে পারে না, মানে রবীন্দ্রনাথের উদ্দেশ্য হতে পারে না, কিন্তু তবু আমার কাছে সাংঘাতিক জুৎসই মনে হয়েছে বিজ্ঞানের মানসিকতা বোঝাতে। এবং সেই মানসিকতাটা আর কিছু না, প্রথমেই বলে রাখি, এক জায়গায় বৈজ্ঞানিক সত্যি উপনীত হতে গেলে একদিকে যেমন আমরা আমাদের ভালো লাগা না লাগা, আবেগ, পছন্দ অপছন্দ সব থাকে, সেগুলো আমাদের সিদ্ধান্তকে বা কোনো বৈজ্ঞানিক তত্ত্ব গ্রহণীয় বা অগ্রহণীয়, গ্রহণযোগ্য নয়, সেটা সিদ্ধান্ত করতে আমরা সেই বায়াসের ফলে থাকি। কিন্তু তা সত্ত্বেও মূলভাবে যে জিনিসটা কাজ করে সেটা ধরনের এক ধরনের নৈর্ব্যক্তিকতা, এক ধরনের নিরাশক্তি। এই প্রসঙ্গে আমি একটা কবিতা বলছি রবীন্দ্রনাথের। আলোকে আসিয়া এরা লীলা করে যায়, আঁধারেতে চলে যায় বাহিরে, ভাবে মনে কেন এই আশা আর চাওয়া, অর্থ কিছুই এর নাহিরে। কেন আসি, কেন হাসি, কেন আখি জলে ভাসি, কার কথা বলে যাই, কার গান গাহিরে, অর্থ কিছুই এর নাহিরে। ওরে মন, আজ তুই সাজ ফেলে আয়, মিছে কি করিস নাট বেদিতে, বুঝিতে চাহিস যদি বাহিরেতে আয়, খেলা ছেড়ে আয় খেলা দেখিতে। ওই দেখ নাটশালা, পড়িয়াছে দীপমালা, সকল রহস্য যদি চাস তুই ভেদিতে, নিজে না ফিরিস নাট বেদিতে, নেমে এসে দূরে এসে দাঁড়াবি যখন, দেখিবি কেবল নাহি খুঁজিবি, এই হাসি রোদনের মহানাটকে অর্থ তখন কিছু বুঝিবি। একের সহিত একে মিলাইয়া নিবি দেখে, বুঝে নিবি বিধাতার সাথে নাকি জুঝিবি, দেখিবি কেবল নাকি খুঁজিবি, এই হাসি রোদনের মহানাটকের অর্থ তখন কিছু বুঝিবি। এটার অনেক ব্যাখ্যা হয়, মানে কবিতাটা স্পর্শ করে বা ভাবায় সে কথাটা বাদ দিলেও
সজ্ঞানে যে জিনিসটা প্রয়োগ আছে সেটা হচ্ছে ইম্যানুয়েল কান্টের নন্দন তত্ত্বের প্রয়োগ, যেটার একটা বিশেষ মানে কান্ট জাজমেন্ট অফ বিউটির কতগুলো ক্রাইটেরিয়ান বলেছেন, মূলত 4টে ক্রাইটেরিয়ান, যেটা টেকনিক্যাল ভাষায় বলে মোমেন্ট, যেগুলো নিয়ে আমরা আলোচনা করছেন। তার মধ্যে একটা হচ্ছে ডিসইন্টারেস্টেডনেস, একটু অন্য ভাষায় বলা, সিম্প্যাথি উইথ সিম্প্যাথি অনেকবার বলা হয়েছে, ডিসইন্টারেস্টেডনেস মানে এক ধরনের নিরাসক্তি। যে বিষয়বস্তু নিয়ে বলা হচ্ছে, কিছু করা হচ্ছে, সেখানের থেকে একটা দূরত্ব তৈরি করে তুমি বিষয়বস্তুটার ব্যাপারে আবেগে জড়িয়ে যেও না, বরং শিল্পী বা সাহিত্যিক বা নটশিল্পী তিনি যা করছেন তার সঙ্গে তুমি সিম্প্যাথাইজ করে তার চিন্তাভঙ্গির মাধ্যমে একটু ওয়ান্স রিমুভড হয়ে থেকে অ্যাপ্রিসিয়েট করো, তাহলেই প্রকৃত নান্দনিক উপলব্ধি আসবে। এটা রবীন্দ্রনাথ মানে একটা কোনো লেভেলে অনুভব করেছিলেন কান্টের থেকে, কারণ তার অন্যান্য কিছু লাইন, চাহিয়া দেখো রসের স্রোতে রঙের তরিখানি, চেয়েও না তারে নিকটে নিত টানি, এইসব জায়গাতেও এই জাতীয় কথা আছে। দ্বিতীয় লেভেলে যেটা আমি খুঁজে পেয়েছি, সেটাকে হয়তো সজ্ঞানে নয় অজান্তেই এসেছে, সেটা হচ্ছে বিখ্যাত নাট্যকার বার্টোল্ট ব্রেখটের এলিয়েনেশন থিওরি, যেটা সাম্প্রতিককালে আমাদের নাট্য জগতে খুব পপুলার হয়েছিল। ব্রেখট খুব পপুলার ছিলেন এবং এলিয়েনেশন থিওরি ব্রেখট অন্যভাবে নিয়েছেন। উনি এই এলিয়েনেশনকে উনি নাটককে একটা বার্তা দেওয়ার, বিশেষ করে সামাজিক বা রাজনৈতিক বার্তা দেওয়ার মাধ্যম হিসেবে মনে করতেন। সেই কারণে একটা এলিয়েনেশন তৈরি না হলে, আবেগে ভেসে গেলে নাটকের মানে নটনটিদের সঙ্গে, কুশীলবদের সঙ্গে যদি, অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে যদি আবেগে জড়িয়ে পড়ে দর্শক, তাহলে ব্যাপারটা ওই বার্তাটা ঠিক করে যায় না। একটা এলিয়েনেশন তৈরি করা দরকার। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে ব্রেখট প্রকাশ্যে ইম্যানুয়েল কান্টকে অনেক ব্যঙ্গ বিদ্রুপ করে তার বিরূপ অনেক মন্তব্য করেছেন। যদিও আমার এই এলিয়েনেশন এবং কান্টের নান্দনিক উপলব্ধি মনে হয় উনি শত্রুভাবে গুরুভজনা করে কান্টের তত্ত্বকে মাথা এবং পা উল্টে দিয়ে এক জায়গায় ব্যবহার করে ফেলেছেন। কিন্তু আমি এটা নিয়ে বলতে চাই না, এই বিষয়ে বলবার জন্য আমার থেকে অনেক বিদগ্ধ অনেক মানুষ আছেন। কিন্তু এতে এই লাইনগুলোতে সম্পূর্ণ অসচেতনভাবে বিজ্ঞান গবেষণার স্পিরিটও কি উল্লিখিত হয়ে যায়নি? মজাটা তো এখানে, কবি বা সাহিত্যিক কথা বললেন একটা কথা ভেবে, আমি তার ডিকনস্ট্রাকশনে এখন দেখতে পাচ্ছি বিজ্ঞান চর্চার সময় যে স্পিরিট আমাদের চালিত করে তার প্রতিফলন সেখানে। এটা কিন্তু সেই সাহিত্যিকের ন্যূনতা নয়, সেটা সাহিত্য বা শিল্পের প্রচন্ড শক্তিরই পরিচয়, যে শক্তির কাছে বিজ্ঞানীরা সশ্রদ্ধ চিত্তে দাঁড়াবেন, এটা আমার আশা। যেমন দেখুন, এই যে কথাগুলো বলেছেন, একের সহিত একে মিলাইয়া নিবি দেখে, বুঝে নিবি বিধাতার সাথে নাহি জুঝিবি, দেখিবি কেবল নাহি খুঁজিবি, এই হাসি রোদনের মহানাটকের অর্থ তখন কিছু বুঝিবি। একটা বিজ্ঞানের প্রয়াস দেখা যাক, সেটা আজকের যুগে খুবই রেলিভেন্ট। একটা ধরো বড় মহামারীর মতো রোগ, আমরা যার সঙ্গে সবাই লড়াই করছি, তার বিরুদ্ধে তার চিকিৎসা কেউ খুঁজছেন। একের পর এক কেস আসছে, হয়তো যিনি গবেষণা করছেন তার নিকটজন বা তত নিকট নয় এমন কোনো মানুষের মৃত্যুর ঘটনা ঘটছে। কিন্তু তখন যদি তিনি সে এক একটা ঘটনায় আবেগের সঙ্গে ভেসে যান, তাহলে কিন্তু গবেষণা ব্যাহত হবে। আমি সম্পূর্ণ নাচিনেও অচেনা কারোরও মৃত্যুর খবর পেলে শোকে ভেঙে পড়তে পারি তার পরিপ্রেক্ষিতে দেখে, এবং তখন আমি সেটাকে বিধাতার সঙ্গে যুদ্ধ করার মতো করে সেই বিশেষ ঘটনাটার প্রসঙ্গে আমার যুদ্ধটাকে সীমাবদ্ধ করে ফেলতে পারি, কিন্তু তাতে কাজে হবে না। তখন হয়তো বিজ্ঞানীকে নিরাসক্ত হয়ে এই ঘটনাটা, অসংখ্য ঘটনা ঘটছে, তার মধ্যে একটা, এটার বৈশিষ্ট্য কি, এর আগের ঘটনাটার বৈশিষ্ট্য কি ছিল ইত্যাদি বিচার করতে করতেই সে রোগের ওষুধ বেরোবে এবং চিকিৎসা বেরোবে। এবং হয়তো তার জন্য বলি হলেন যে হাজার হাজার মানুষ, তাদের স্মৃতির প্রতি সম্মান জানানো ছাড়া আমরা কিছুই করতে পারবো না। কিন্তু সেই ইন্ডিভিজুয়াল স্মৃতিগুলো নিয়ে যদি গবেষক বিজ্ঞানী আপ্লুত হয়ে পড়তেন, তাহলে কিন্তু রোগের চিকিৎসা বেরোনো হয়তো অধরাই থেকে যেত।
সেই জন্যে এই যে এই হাসি রোদনের মহানাটকের, একটা হাসি নেই, রোদনই আছে এই ব্যাপারটার মধ্যে, কিন্তু মহানাটকের অর্থ তখন কিছু বুঝিনি। অর্থ বোঝা মানে একটা সলিউশন বার করা। তার জন্যে কিন্তু কবির এই শেষ লাইনের প্রেসক্রিপশনই দরকার, একের সহিত একে মিলাইয়া নিবি দেখে, বুঝে নিবি বিধাতার সাথে নাহি জুছিবি, দেখিবি কেবল নাহি খুঁজিবি। খুঁজিবি মানে খুঁজবে যেটা সামগ্রিক পিকচার থেকে, কিন্তু প্রত্যেকটা ঘটনার পেছনে কেউ দায়ী কিনা, এতে আমি কতটা কষ্ট পেলাম, এগুলোর ঊর্ধ্বেও না উঠলে বিজ্ঞানের এইরকম একটা অসুখের সঙ্গে লড়াই, এবং সেটা শুধু প্রায়োগিক বিজ্ঞানের দিক দিয়ে নয়, অসুখের সঙ্গে এই লড়াইয়ের মাধ্যমে আমি চিকিৎসার শাস্ত্রটাকে কতটা উন্নত রূপ দিতে পারি সে ব্যাপারে আমার অবদান, যেটা একটা চিরস্থায়ী অবদান হয়ে থাকবে, সেইখানে আমরা পৌঁছতে পারবো না। কাজেই আমি দেখছি এখানে শিল্প সাহিত্যের কথাও কেমনভাবে আমাদের মধ্যে এসে পড়ে। শেষ পর্যায়ে আসার আগে আমি একটু সোজা ভাষায় বলি যে সাহিত্যিক ব্যঞ্জনা তথা দার্শনিক মন্তব্য এটা অনেক সময় বিজ্ঞান আলোচনার স্পিরিটটাকে তুলে ধরতে সাহায্য করে, এবং সেটা আরো বেশি হয় তর্কের সময় বা মতভেদের সময়। উদাহরণ অনেক আছে, আমি অ্যালবার্ট আইনস্টাইনের উদাহরণটাই দেব, এবং তার মানে সাফল্যের থেকে ব্যর্থতার দিক দিয়ে একটা উদাহরণ দেব। লোকে জানেন কিনা জানি না, আইনস্টাইন তার জীবনের 76 বছর বেঁচেছিলেন। তার শেষ 51 বছর তার সত্যি কথা মনে রেখে দেওয়ার মতো তেমন ভাবে অবদান নেই বললেই চলে। তিনি গবেষণায় ব্যস্ত ছিলেন, বিজ্ঞানীদের সঙ্গে আলোচনা করতেন, এবং কিছু কিছু মানে তার মতো একজন প্রতিভার মানুষের কাছ থেকে কিছু তো বেরোবেই, কিন্তু তার আগের জীবনের প্রথম 51 বলিনি আমি, 31 বছর, আমি ভুল বলেছি, সরি, প্রথম 31 বাদ দিলে যতটা হয়, মানে প্রথম 45 বছরের তুলনায় পরের 31 বছর তার অবদান প্রায় নেই বললেই চলে। এর কারণ হচ্ছে উনি কিছু করছিলেন না, কারণ ওই সময়টা পদার্থবিজ্ঞানে, বিশেষ করে অনুপরমাণুর জগতে, ইলেকট্রন প্রোটনের জগতে তার তত্ত্বটা বার করতে গিয়ে একটা রেভলিউশন হয়ে গেছিল। কোয়ান্টাম মেকানিক্স বলে একটা শাস্ত্রের উদ্ভব হয়, এবং এই উদ্ভবের পেছনে আইনস্টাইনের খুব গুরুত্বপূর্ণ অবদান। আইনস্টাইন নোবেল প্রাইজ রিলেটিভিটির জন্য নয়, ফটো ইলেকট্রিসিটি বলে একটা জিনিসের ব্যাখ্যায়, এবং সেটা কোয়ান্টাম মেকানিক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করে একটা মস্ত বড় পাথর ছিল। কিন্তু কোয়ান্টাম মেকানিক্স পরে যেভাবে ডেভেলপ হয় সেটা অনেকটা সম্ভাব্যতা বা প্রবাবিলিটির উপর নির্ভর করে। একটা ইলেকট্রন ছুটে আসতে আসতে আর একটা ইলেকট্রনের ধাক্কা খেয়ে আমি অঙ্ক কষে কখনোই বলতে পারবো না সেটা এই দিকে চলে যাবে না এই দিকে চলে আসবে। আমি বলবো 30% প্রবাবিলিটি আছে একটা বিশেষ দিকে যাওয়ার, 20% প্রবাবিলিটি আছে আর একটা দিকে যাওয়ার, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। কিন্তু এটার মাধ্যমে এটা একটা আমাদের ওই খুব ছোট পদার্থের বিচার করার সময় আমাদের একটা অক্ষমতা, বিজ্ঞানের একটা সীমাবদ্ধতা, ক্লাসিক্যাল ফিজিক্স বা সনাতনী পদার্থবিদ্যার একটা সীমাবদ্ধতা, সেটাই সূচিত করে। তার বাইরে আমরা কোনোদিন যেতে পারবো কিনা সেটা তো ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকতে হবে। কিন্তু এই সম্ভাব্যতা বা প্রবাবিলিটির উপর ভিত্তি করে যে কোয়ান্টাম মেকানিক্স, তার কিন্তু সাংঘাতিক সাকসেস হয়েছে। তাই দিয়ে ওই সেটার পর আমরা প্রায় 100 বছর এগিয়ে এসেছি। হেন জিনিস নাই যা আমরা এর দ্বারা ব্যাখ্যা করতে পারছি না। কিন্তু একটি মানুষ এতে কনভিন্সড হননি, তিনি হচ্ছেন আইনস্টাইন। তিনি ছিলেন কার্যকারণ সূত্রে অমোঘভাবে বাঁধা একটা প্রকৃতি, এইরকম একটা বিশ্ববিখ্যাত উপাসক। উনি সম্ভাব্যতা, আজ এইটা হবে কাল ওটা হতেও পারে, এটা প্রকৃতির নিয়ম হতে পারে না, উনি প্রচুর এটা বলে গেছেন। এবং কোয়ান্টাম মেকানিক্স যেভাবে এগোলো তার সঙ্গে বলতে গেলে ঝগড়া করে ওর 31 বছর কেটে গেছে। শেষ দিকে উনি সম্পূর্ণ আইসোলেটেড হয়ে পড়েছিলেন। ওকে সম্মান করতেন, উনি প্রিন্সটন যেখানে থাকতেন এবং অন্যত্র ওনার মহান অবদানের জন্য, কিন্তু ও সব বিজ্ঞানীরাই সম্মান করতেন, শ্রদ্ধা করতেন, কিন্তু বিজ্ঞান বিষয়ে ওর এই বক্তব্যগুলোকে কেউ শেষ দিকে সিরিয়াসলি নিতেন না। অর্থাৎ উনি স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটতে হতো, এবং সেই সাঁতারটা আমার ধারণা মানে কি বলবো অসাফল্যই সূচিত করে, কারণ ওর প্রদর্শিত পথে এখন অবধি তেমন কিছু
হয়নি, হয়তো অন্যদিন কোনোদিন হবে। এই সময় স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটার সময় আইনস্টাইন একটা উক্তি খুব ব্যবহার করতেন এবং সেটা একদম ক্লিশে হয়ে গেছে। কেন আইনস্টাইন এই সম্ভাব্যতা ভিত্তিক তত্ত্বের পূজারী ছিলেন না সেটা বুঝতে গেলে কার্যকারণ যে ফিজিক্সের একটা মূল স্তম্ভ সেটা বুঝতে হয়, এবং এটাও মনে রাখতে হবে যে আইনস্টাইন কিন্তু ঈশ্বরে বিশ্বাস প্রচলিত অর্থে করতেন কিনা ঠিক না, বড় জোর অজ্ঞেয়বাদী ছিলেন। কিন্তু এই বিশ্বব্রহ্মাণ্ড যে অপূর্ব অমোঘ এবং সুষম কতগুলো ল দিয়ে গভর্নড হচ্ছে, লগুলো অবিশ্বাস্য রকমের সর্বব্যাপী, এতে উনি বলতেন এর মধ্যে একটা কোনো ডিজাইন বা চৈতন্যের আমি একটা ধরন পাই। এটা অনেকটা দার্শনিক বলতে কসমোলজিক্যাল জাস্টিফিকেশন অফ দ্য এক্সিস্টেন্স অফ গড, বা আরো বেশি বলে টেলিওলজিক্যাল জাস্টিফিকেশন অফ দ্য এক্সিস্টেন্স অফ গড, তার সঙ্গে রিলেটেড। কিন্তু প্রচলিত প্রথাগত ধর্ম বা ঈশ্বর পূজন এগুলো আইনস্টাইনের ধাতে সইত না। কিন্তু সেই আইনস্টাইন যখন স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটছেন, বাকি লোকেরা তার কথা মেনে নিচ্ছেন না, সম্ভাব্যতার ব্যাপারে তার প্রায় ছেলে মানুষের মতো হাত পা ছুড়ে আপত্তি, এক জায়গায় শ্রদ্ধা সত্ত্বেও তারা উপেক্ষা করে যাচ্ছেন, তখন তার উক্তি সাটল ইজ দ্য গড, সাটল ইজ দ্য লর্ড, ম্যালিশিয়াস হি ইজ নট। এটা তো একটা অত্যন্ত আলংকারিক কথা, প্রায় থিওলজিক্যাল স্টেটমেন্টের মতো, যে স্টেটমেন্ট করবার বাস্তবে মানুষ আইনস্টাইন ছিলেন না। কিন্তু তাকে কনভিন্স যদি নাও করতে পারেন, উত্তরকালের কাছে তার বক্তব্যটা চিরস্থায়ী রেখে যাওয়ার জন্য আইনস্টাইনকে এরকম কথা নিতে হলো। সাটল মানে বলতে চাইছেন সূক্ষ্ম যুক্তির মাধ্যমে তিনি ম্যানিপুলেট করে যান বিশ্বকে, কিন্তু লগুলো সম্পূর্ণ যুক্তিসিদ্ধ। ম্যালিশিয়াস হি ইজ নট, একবার এরকম হবে আর একবার এরকম বলে মানুষকে ধোঁকা দেওয়ার মতো ম্যালিশিয়াস তিনি নন। জার্মান কথাটা হচ্ছে রাফিনিয়েট ইস্ট হেয়ার গট, পোশাক ইস্টের নেস্ট। এই কথা দুটো, রাফিনিয়েট মানে ম্যানিপুলেটর, স্কিলফুল অপারেটর অফ এ web of reasons and so on, web of logic, and Boshaf মানে malicious in a certain way. তাই বলি যে বিজ্ঞানের মধ্যেও আমরা যতই না চাই, পরস্পরকে কমিউনিকেট করতে গেলে শিল্প এবং মানবিক সংস্কৃতির প্রভাব এসে পড়ছে। মানবিক সংস্কৃতি কারণ এর মধ্যে ঔচিত্য অনুচিত্য, সৌন্দর্য অসৌন্দর্য, সুষমতা অসমতা, এই সবগুলো চিন্তার জগতে বিজ্ঞানীকে ভাবায়। পল ডিরাকের মতো বিজ্ঞানী তার ইলেকট্রনের রিলেটিভিস্টিক থিওরি যখন প্রথম করেছিলেন, যেটার জন্য তিনি নোবেল প্রাইজ পান, তার ডেটা ভিত্তিক অনেক সাপোর্ট ছিল, তা নিয়ে আলোচনা হতো না। কিন্তু প্রথম দিকে ডিরাক বলেছেন যে এক ধরনের এস্থেটিক কনসিডারেশন, একজন নান্দনিক মানে অনুপ্রেরণা তাকে তার ইকুয়েশনটাকে ওইভাবে ফ্রেম করতে সাহায্য করেছিল। এইভাবে বিজ্ঞান এবং মানবিক চিন্তার মধ্যে অনিবার্য আদান প্রদান রয়েই গেছে, কখনো সচেতনভাবে, কখনো অজান্তে, আর কখনো আমাদের কল্পনা শক্তির জন্য। যেমন আমি ওই শঙ্খ ঘোষের দুটি লাইন বা এই হাসি রোদনের মহানাটকের অর্থ তখন কিছু বুঝিবি বলে এই লাইন, সেখানে আমি কল্পনা শক্তির আশ্রয় নিয়েছি। কিন্তু এর সাহায্যে একজন বিজ্ঞানী আর একজন বিজ্ঞানীকে, বা একজন বিজ্ঞান চর্চা করেন না এমন মানুষকে, তার চিন্তার কথা বুঝিয়ে দিতে পারেন। কাজেই পারস্পরিক ঋণ স্বীকার না করে কোনো লাভ নেই। একটা প্রশ্ন থেকে যায়, এটাও কি নয় যে বিজ্ঞানকে অবলম্বন করে চলার সময় কখনোই কি আমাদের একটু নত হয়ে বিজ্ঞানীদের মানবিক মূল্যবোধের কাছে মাথা নত করে নম্র হয়ে কিছু শেখার আছে? এমনও কি নয়, এরকম আদান প্রদান নয়, বিজ্ঞানীদের নম্র হয়ে মানবিক মূল্যবোধের মানুষের কাছে বা মানবিক মূল্যবোধ সম্পন্ন চিন্তার কাছে কিছু শেখার অবকাশ থাকতে পারে কি? আমার মত হলো অবশ্যই হ্যাঁ। একদিকে যখন বিজ্ঞান সাধনাকে আমি পিওর নলেজ হিসেবে চিন্তা করছি, তখন তো এক ধরনের নম্রতা দরকার, এ নিয়ে কোনো কথাই হতে পারে না। নিউটনের সেই বিখ্যাত উক্তি, জ্ঞান সমুদ্রের পাশে সামনে ধারে মুড়ি কুড়িয়েছি, এ তার
সবচেয়ে বড় দৃষ্টান্ত এবং সবচেয়ে মোহনীয় দৃষ্টান্ত। কিন্তু সেটা ছাড়াও আরো ব্যাপক অর্থ করতে গেলেও আমরা দেখতে পাই এই নম্রতাটুকু থাকলেই আমরা বুঝতে পারবো যে প্রকৃতির নিয়মগুলো বোঝার সময়ও আমাদের অনেক রকম সীমাবদ্ধতা থাকে। সেই সীমাবদ্ধতার কারণ হচ্ছে একটা তত্ত্ব, এটা নিয়ে আমার আর বেশি ডিটেল আলোচনা করার জায়গা নেই, সময় নেই। সীমাবদ্ধতার কারণ হচ্ছে অনেক সময় একটা তত্ত্ব, তার প্রতিযোগীও একটা তত্ত্ব রয়েছে তখন বাজারে, তার মধ্যে কোনটা গ্রহণীয় হলো এটার মধ্যে অনেক সামাজিক ব্যাপার কাজ করে। কাজে আমি যে এক সময় এটাই ঠিক থিওরি বলে ধরে নিলাম এই জিনিসগুলোর ব্যাখ্যা করতে, হয়তো আরেকজনও ব্যাখ্যা হতো, কিন্তু কতগুলো সামাজিক কারণে আমারটা জনপ্রিয় হয়ে গেল বেশি। আমার মনে হয় এটা আমাদের মনে রাখা উচিত যে এই জাতীয় বায়াস আমাদের কাজ করে, যখন সেটা ভুল দিকে চালিত করে তখন একটা নিজেদের শুধরে নেওয়ার ব্যাপার থাকে। কিন্তু কিছু কিছু সোশিওলজিক্যাল ফ্যাক্টর, কিছু কিছু নান্দনিক ফ্যাক্টর, এর দ্বারা যে আমরা চালিত হই, এটা যে সীমাবদ্ধতা বলি বা মানে মানবিক প্রভাব বিজ্ঞান চর্চায়, কারণ বিজ্ঞান চর্চা যে করছে সে মানুষ, সেটা মনে রাখতে পারলে হয়তো বিজ্ঞানীদেরই লাভ। এটা মনে রাখেন না তারা সেটাও নয়, কিন্তু সেটা বোধহয় যারা বিজ্ঞানী নন তাদের মনে করিয়ে দিলে এটা বোঝা যাবে যে বিজ্ঞানীরা রক্ত মাংসের জীব, তারাও কিছু মানে কাল্পনিক বায়বীয় শরীর দিয়ে গড়া বা বায়বীয় মস্তিষ্ক দিয়ে গড়া মানুষ নয়। এরপরে আসে প্রয়োগ বিজ্ঞানের কথা, যা নিয়ে প্রায় কোনো কথাই বলিনি। প্রয়োগ বিজ্ঞানের অগ্রগতি বিশেষ করে বিংশ শতাব্দীতে এবং এই শতাব্দীর এই 20-21 বছরে একটা অবিশ্বাস্যভাবে হয়েছে। 100 বছরটা বোধহয় ওদিকে 1000 বছরের থেকেও বেশি এগিয়ে নিয়ে গেছে আমাদের, হয়তো এক একটা 10 বছর এক একটা শতককে একটু এগিয়ে নিয়েছে। তাতে যেমন আমাদের অনেক লাভ হয়েছে, আমরা অনেক স্বচ্ছন্দে কথা বলতে পারছি, এই ভয়াবহ অসুবিধার সময়ও আমরা এখান থেকে ওখান থেকে সবাই মিলে মিলিত হয়ে আলোচনা করতে পারছি, সেগুলো তো এর জন্যই হয়েছে। এভাবে প্রকৃতিকে জয় করে তাকে ছাড়িয়ে উঠছি আমরা, এই বোধ আমাদের মধ্যে যাচ্ছে, খুব ভালো কথা। কিন্তু এই ধরনের জেদ বা বোধ, এটা এক ধরনের ঔদ্ধত্য তৈরি করে। সেই ঔদ্ধত্যটা সবসময় মঙ্গলজনক হয় না, এটা আমরা বুঝতে পারি এবং বুঝতে পারাটা আমাদের দরকার। উই আর প্লেইং গড, এইরকম মনোভঙ্গিতে বিজ্ঞানীরা অনেক সময় চালিত হয়ে থাকেন। মানে আমি একজন তাত্ত্বিক বিজ্ঞানী, আমি প্রয়োগ বিজ্ঞানের সঙ্গে বিচ্ছিন্ন, কিন্তু প্রয়োগ বিজ্ঞানের এই প্রভাব এক ধরনের রিফ্লেক্টেড গ্লোরি দিয়ে আমাকেও হয়তো এরকম ঔদ্ধত্যের শিকার করে তোলে, এবং এর ফল সবসময় বিজ্ঞানীদের হাতে নয়, কিন্তু বিজ্ঞানীদের কাজে লোকের হাতে পড়ে যা হয়, নিউক্লিয়ার ওয়ারহেডস, এর ফল বায়োলজিক্যাল ওয়েপন্স, এর ফল কৃত্রিমভাবে তৈরি করা অনেক কড়া ওষুধের উপর অত্যধিক নির্ভরতা, এবং হয়তো কে জানে কোভিডের মতো পরিণতি। এগুলো আমাদের নীরব হয়ে নম্র হয়ে শেখার মতো পরিস্থিতিতে মুছে দেয়। এটাও ঠিক যে এগুলো যে ভুল হচ্ছে, যে জিনিসগুলোর কথা বললাম বা আরো অনেক জিনিস, সেগুলো কিন্তু এই বিজ্ঞান চর্চায় এক ধরনের নিরাসক্ত নম্রতা বিজ্ঞানের মনোভঙ্গির মধ্যেই আছে, সেটাও আমাদের সাহায্য করে। মানে বিশেষ করে এই যে বায়োলজিক্যাল ওয়েপন্স, বা বিশেষ করে চিকিৎসাবিদ্যায় কড়া ওষুধকে পাগলের মতো উই আর প্লেইং গড, মরা মানুষকে যে কোনো সময় বাঁচিয়ে দিতে পারি টাইপের মনোভঙ্গিতে যে করে দেয়া, তার যে ক্ষতিকারক প্রথা, সেটা কিন্তু বিজ্ঞানীদের মধ্যেই অনেকে নিরাসক্ত গবেষণা করে বাকিদের বলেন, এবং সেখানেও আবেগে ভেসে গেলে না গিয়ে দূরে এসে দাঁড়িয়ে তারা বুঝতে পারেন যে আমি এপক্ষে অথবা অপক্ষে, এর পক্ষে বা বিপক্ষে কোথাও যদি আবেগে ভেসে না যাই, তাহলে দেখব যে এটাও এক ধরনের সর্বনাশা পরিণতি তৈরি করতে পারে। তবে তা বুঝলে এই যে ঔদ্ধত্য বিজ্ঞানীকে মাঝে মাঝে গড প্লেয়ার ভেবে সর্বনাশের বীজ বপনে সাহায্য করিয়ে ফেলে, সেগুলো যখন আমরা মনে করি, তখন আমরা এরকম কবিকণ্ঠের বাণীর জন্য কখনো কখনো কান পেতে থাকি, বা আমাদের কান পেতে থাকা সাজে। আবার আমি শঙ্খ ঘোষকে উদ্ধৃত করছি,
তার বাবরের প্রার্থনা বিখ্যাত কবিতার দুটি লাইন, নাকি এ শরীরের পাপের বীজাণুতে কোনোই ত্রাণ নেই ভবিষ্যে, আমারই বব্বর জয়ের উল্লাসে ধ্বংস ডেকে আনি নিজের ঘরে। যাই হোক, সবশেষে আর আমি বেশিক্ষণ বলবো না, অনেকের ধৈর্যকে উত্তক্ত করেছি। এইটুকু বোধহয় বলা চলে যে তথাকথিত মানবিক বিদ্যা এবং বিজ্ঞান দুটোই দু ধরনের মনোভঙ্গি বা দু ধরনের প্রয়াস বিচ্ছিন্নভাবে এবং অবিচ্ছিন্নভাবে সংস্কৃতির অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান, বা যাকে ইংরেজিতে বলে ইনগ্রেডিয়েন্টস। আমরা স্বীকার করি আর না করি, সব ধরনের দৈনন্দিন জীবনের অ্যাক্টিভিটিতে বা বিদগ্ধ মানুষের চিন্তনে এই জাতীয় আদান প্রদান অনেকটা অজান্তেই থাকে, এবং যার ফলে হয়তো যিনি স্রষ্টা সে ধরনের শিল্পকর্ম সাহিত্যকর্মে তার অবগতি ছাড়াই লোকে ইন্টারপ্রেট করে ফেলতে পারেন তাকে বিজ্ঞানীদের কাছে বার্তার জন্য। তেমনি আবার বিজ্ঞানীরাও তাদের তত্ত্বে এমন অনেক বাণী প্রকাশ করে ফেলতে পারেন যেটা একজন মানবিক চিন্তককে উদ্বুদ্ধ করতে পারে। আসলে সব ধরনের চিন্তাই আমাদের শেষ পর্যন্ত একটা মস্ত বড় সৌধের দিকে নিয়ে যায়। সেই যে সৌধ, মস্ত বাড়ি, তার অনেক দরজা, অনেক জানলা। যদি একটা দরজা খোলা হয়, হয়তো একদিক দিয়ে হাওয়া ঢোকে, একটা জানলার আলো জ্বালানো হয়, জানলার মধ্যে একরকম ভাবে আলো আসে। একাধিক একাধিক ঘরে একাধিক জানলায় যখন আলো জ্বলে ওঠে, সেগুলোর মিশ্রণে আমাদের এক এক রকমের অনুভূতি হয়। এক এক ধরনের দরজা দিয়ে এক এক দিক থেকে হাওয়া এসে আমাদের হাওয়া ঢুকে এবং বেরিয়ে যারা ভেতরে আছে এবং যারা বাইরে আছে তাদের সকলকে এক এক রকম ভাবে মানে রিফ্রেশ করে তোলে, স্নিগ্ধ করে তোলে, কখনো বিরক্ত করে তোলে। সবই হাওয়া ঢোকে আবার বেরোয়, আলো জ্বলে আবার নেবে, কিন্তু অনেক জানলায়, অনেক দরজায়, অনেক কিছু, সব কিছু মিলে আমাদের বোধের বিবর্তন, বা বিবর্তনের জায়গায় এটা বলা উচিত অনুবর্তন, কারণ একই বোধ সময়ে সময়ে ফিরে ফিরেও আসে, এবং সেটাও মূল্যবোধ। আমরা জীবনের প্রথম পর্যায়ে যখন স্পেশালাইজেশন, যার কথা বলে কাবেরী শুরু করেছিল, সেটা করার না করে কোনো উপায় নেই, কারণ মানুষের জ্ঞান 50 বছর আগে যা ছিল তার তুলনায় হয়তো 50 নয় 50,000 গুণ বেড়ে গেছে। এ বিষয়ে সেই জ্ঞানকে ধরে রাখতে গেলে, লালন করতে গেলে, চর্চা করতে গেলে এবং এগিয়ে নিয়ে যেতে গেলে মানুষকে একটু কম্পার্টমেন্টালাইজড হতেই হয়। সেই জন্যে আমাদের সৃষ্টিশীল বা সক্রিয় থাকার জীবনের প্রথম দিকটাতে অনেক সময় ধরে আমাদের বিশেষ কয়েকটা দরজা জানলা ওই সৌধ খুলেই কাটাতে হয়, এক একজনকে এক এক সেট অফ দরজা জানলা। কিন্তু সবাইকে দেখতে দেখতে এবং নিজেও আস্তে আস্তে আরো মানে কি বলবো পরের পর্যায়ে উত্তীর্ণ হতে হতে এবং কোনো একটা জায়গায় পৌঁছে আমরা বুঝি, যে কথাটা বুঝি সেটা বলেই আমার বক্তব্য শেষ করব। সেটা আর একজন সাম্প্রতিক কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কবিতা। সবকিছুরই শেষে থাকে একটা মস্ত ধবধবে আর খুব প্রশস্ত সাদা বাড়ি। কেউ সেখানে জ্যোৎস্না রাতের গন্ধবহ সাবান মাখে, কেউ একাগ্র দেউল চূড়ার ছবি আঁকে, কেউ সেখানে জলের ছাড়ি হাতে নিয়ে আপন মনে গোলাপ বনে ঘুরে বেড়ায়। বুকের মধ্যে শব্দগুলো জমতে জমতে হারিয়ে যায়, শেষ হয়ে যায় সকল কথা। বুঝতে পারি এখন ক্লান্ত, গয়নাগাটির ভেতর থেকে খুব প্রশান্ত অন্যরকম ঘর সংসার মাথা তুলছে। বুঝতে পারি এই মুহূর্তে দরজা এবং জানলা খুলছে, স্তব্ধ বিশাল সাদা বাড়ি। আমার বক্তব্য এখানেই শেষ। সকলকে ধন্যবাদ এবং নমস্কার।
সত্যি কথা বলতে কি একদম একটা পুরো কাব্য রচনাই করলে তুমি একেবারে। মানে আমরা যে যে কথাটার জন্য প্রথমে চেয়েছিলাম যে একটা পূর্ণাঙ্গ শিক্ষা বা বিদ্যা প্রতিফলন, সেটাই আমরা পেলাম। যতই ডিপার্টমেন্টালাইজ বা স্পেশালাইজেশন আমাদের হওয়া দরকার আছে, তুমি যেটা বললে সেটা নিশ্চয়ই দরকার আছে, কিন্তু এই বোধটা যদি না থাকে তাহলে আজকে পৃথিবীর বিভিন্ন মানে মানুষ যেভাবে ভাবছে বা যেভাবে কাজ করছে তার একটা একাত্মতা একটা আসে না বোধহয়। তো আজকে তোমার সেই বক্তব্যের মধ্যে থেকে সেই ভাবটা কিন্তু আজকে ফুটে উঠলো। দু একটা কোয়েশ্চেন্স আছে, আমি তোমাকে দিচ্ছি, তোমার ইচ্ছে হলে সেটার উত্তর দিও, না দিলেও কিন্তু কোনো ব্যাপার নেই। দীপক দাশগুপ্ত চাইছে, আছে কিনা আমার জানা নেই, উত্তর থাকলে আমি নিশ্চিত বলবো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, দীপক দাশগুপ্ত একটা কোয়েশ্চেন, দুটো কোয়েশ্চেন করেছেন। সায়েন্স ফিকশনে যে সাহিত্য লুকিয়ে আছে তার গভীরে রিয়েল সায়েন্স কিভাবে আছে। 2 নম্বর তিনি আরেকটা কোয়েশ্চেন করেছেন, মাইন্ড অ্যান্ড ম্যাটার বা অন্যান্য বিজ্ঞানীর লেখায় সাহিত্য কিভাবে গভীরে স্বীকৃত, জগদীশ ঘোষের নাম এ প্রসঙ্গে আনা যায় কি। আরেকটা কোয়েশ্চেন এসেছে, এই কার্যকারণ ও কোয়ান্টাম থিওরি আজকের মেলবন্ধনে কি সাহায্য করবে বিজ্ঞান, দর্শন ও সাহিত্যে। সায়েন্স ফিকশন নিয়ে আমার চর্চা খুব সাধারণ। সেখানে কোথাও রিয়েল সায়েন্স থাকে, কোথাও রিয়েল সায়েন্স থাকে না। যদি সায়েন্স ফিকশনের মধ্যে মানে এখানে প্রফেসর শঙ্কু থেকে কার্ল সেগান বা আর্থার সি ক্লার্ক অব্দি একটা বিস্তৃত জগৎ আছে, এবং কিরকম ভাবে জানি আমার তার মধ্যে খুব বেশি প্রবেশ করা হয়নি। অনেক সময় খুব রিমার্কেবলি সেখানে ভবিষ্যতের বীজ নিহিত থাকে, এবং পুরোনো দিনের মধ্যে জুল ভার্নের মধ্যে সেটা সাংঘাতিক ছিল। 20,000 লিগস আন্ডার দ্য সি বা এরকম বই আমি কিছুদিন আগে, অনেক দিন পরে, ছোটবেলার পরেই লকডাউনের সময় বইটা আবার আদ্যপান্ত পড়লাম, আমি চমৎকৃত হয়ে গেছিলাম। রিয়েল সায়েন্স বলতে সায়েন্টিফিক ফ্যাক্ট জানা ছিল না, কিন্তু যেভাবে যেদিকে এগোতে পারে তার একটা অনবদ্য চিন্তা রয়ে গেছে। আবার কখনো রিয়েল সায়েন্স থাকে না। যেমন আমি জুল ভার্নেরই একটা উপন্যাসের কথা বলছি, জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ। কিছু লোক কিছু একটা অদ্ভুত কিছু যান করে তার উপর চড়ে বসে মাটির মধ্যে গভীরে যাচ্ছিল। গভীরে যেতে যেতে গিয়ে এমন জায়গায় পৌঁছে গেল, সেখানে সে খুব নতুন নতুন অনেক কিছু আছে, নতুন অনেক কিছু দেখতে পেল, এবং বলতে গেলে একটা আলাদা জগৎ সেখানে আছে দেখতে পেল। এইখানে মানে ইন কন্ট্রাস্ট টু দিস, ফর এক্সাম্পল 20,000 লিগস আন্ডার দ্য সি, এখানে সায়েন্টিফিক ফ্যাক্টের সঙ্গে বাধা বা সায়েন্টিফিক ফ্যাক্টের সঙ্গে সংঘাত ঘটে এরকম কিছু কথা বলা আছে। পৃথিবীর গভীরে যে পরিমাণে চাপ এবং তাপমাত্রা, প্রেশার এবং টেম্পারেচার, তাতে যে যে কথাগুলো বলছিলেন জুল ভার্নে যে পৃথিবীর গভীরে গেছে, সেগুলো সম্ভব নয়। যদি না পুরো পদার্থবিদ্যার সমস্ত সূত্রই পৃথিবীর গভীরে আলাদা হয়, যেটা মনে করা খুব শক্ত যদি আমি যাকে বলে প্রিন্সিপল অফ ইন্ডাকশন সেটাতে বিশ্বাস করি। আর এখনকার দিনের সাম্প্রতিক বিজ্ঞান এরা লেখক আইজাক অ্যাসিমভ বা আর্থার সি ক্লার্ক, এদের লেখায় অনেক মার্জিত এবং অনেক সুপঠিতভাবে বিজ্ঞানের ফ্যাক্টকে জোড়া করা হয়েছে, যাতে কোনো সায়েন্টিফিক ফ্যাক্টকে কন্ট্রাডিক্ট করে এরকম কথা নেই বললেই চলে। কাজেই সেখানে যে কথাগুলো বলছে সেটা যে সত্যি কথা হবে সে আমি বলছি না, এবং সত্যি কথা নয় অনেক সময় সায়েন্টিফিক, কিন্তু সায়েন্টিফিক ফ্যাক্টকে কন্ট্রাডিক্ট করে এরা সে ব্যাপারে যেন না করে, এরা সে ব্যাপারে অনেকটা কেয়ারফুল। যেটা সত্যি সত্যি এখন অবধি জানার উপায় নেই, এরকম জিনিসই তারা নিজেদের সীমাবদ্ধ রেখেছেন। আর আমার খুব প্রিয় হচ্ছে প্রফেসর শঙ্কু, কিন্তু প্রফেসর শঙ্কুর রচয়িতা সত্যজিৎ রায়, এবং তিনি অসম্ভব সাহিত্য গুণ, প্রসাদ গুণ এবং একেবারে টেনে রাখার ভাবে এগুলো লিখেছেন, কিন্তু ওগুলো থেকে যেন কেউ সত্যি সত্যি সায়েন্স আছে বলে মনে না করেন। তাতেও কোনো ক্ষতি নেই। রূপকথার গল্প বা
ব্যঙ্গমাগঙ্গমি বা ঠাকুরমার ঝুলির গল্প, সেখানেও তো আমরা সায়েন্টিফিক্যালি ডিফেন্সিবল ফ্যাক্টস বাইরেও চলে যাই। প্রফেসর শঙ্কুর সায়েন্স ফিকশন ওই রকম, কিন্তু আর্থার সি ক্লার্ক বা এদেরটা অত রকম নয়। আবার অনেক পুরনো চলে গেলে লিওনার্দো দা ভিঞ্চি, উনি সায়েন্স ফিকশন লেখেননি, কিন্তু উনি এই ধরনের স্পেকুলেশন করেছেন যেটা খুব সুন্দর। এবং আমার খুব ইন্টারেস্টিং লাগে সায়েন্স ফিকশন কবিতার মধ্যে, ইংরেজি কবিতায় পুরনো লর্ড টেনিসনের লক্সলি হল কবিতার মধ্যে আছে, I dipped into the future far as human eye could see, saw the vision of the world and all the wonder that would be, saw the heaven full of commerce, argosies of magic sails, pilots of the purple twilights dropping down with costly bales. মানে আমি ভবিষ্যতের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি, লক্সলি হলের লেখক বলছেন, দেখতে পাচ্ছি saw the heaven full of commerce, আকাশ জুড়ে ব্যবসা বাণিজ্য চলছে, মানে আজকের কার্গো প্লেন দিয়ে জিনিসপত্র বাহিত হওয়ার, আর্গোসিস অফ ম্যাজিক সেলস, মার্চেন্ডাইজ শিপস অফ ম্যাজিক সেলস, ম্যাজিক্যাল পাল তারা তুলে আকাশে উঠতে উঠতে নেমে আসছে, এবং পার্পল টুয়াইলাইটে তার পাইলটরা কস্টলি বেলস মানে কস্টলি মার্চেন্ডাইজ নিয়ে নেমে এসে বিক্রি করছে। আজ এদেশ থেকে ওদেশে তো আমাদের জিনিসপত্র ভাবেই যাচ্ছে। Heard the heaven fill with shouting and there rained a ghastly dew with the nation's airy navies grappling through the central blue. আকাশের পথে যুদ্ধের কথা বলা হচ্ছে, যেটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের আগে হয়নি, ততদিনে টেনিসন প্রয়াত। Heard the heaven fill with shouting, আকাশ জুড়ে শব্দ, এবং আকাশের মধ্যে দিয়ে আওয়াজ করতে করতে লোকে তার পতাকা তুলে তার আকাশযান নিয়ে পরস্পরকে আক্রমণ করছে। ভালো এবং মন্দ দিকে প্রয়োগ বিজ্ঞান যা এনে দিয়েছে। এই কবিতাটা, এটা একটা কবিতা, লক্সলি হল টেনিসনের একটা কবিতা, কিন্তু এই লাইনগুলো পড়ে আমার সায়েন্স ফিকশন মনে হয়ে গেছে। আমি এইটুকু মন্তব্যেই বক্তব্য শেষ করছি। দ্বিতীয় কথা কি ছিল? মাইন্ড অ্যান্ড ম্যাটার। কি প্রশ্নটা কি ছিল? আনমিউট। প্রশ্নটা ছিল মাইন্ড অ্যান্ড ম্যাটার বা অন্যান্য বিজ্ঞানীর লেখায় সাহিত্য কিভাবে গভীরে স্বীকৃত। জগদীশ বোসের নাম এ প্রসঙ্গে আনা যায় কি? জগদীশ বোস, এখানে আমি আমার ধারণা, জগদীশ বোস সব থেকে যে বিষয়ে বিখ্যাত সেটা হচ্ছে সত্যি সত্যি তার বিশুদ্ধ টেকনিক্যাল বিজ্ঞানের অবদান, এবং সেটা ওই প্ল্যান্ট ফিজিওলজি, গাছের প্রাণটান সেসব নয়। উনি রেডিও কমিউনিকেশন বা আরো ঠিকঠাক বলতে গেলে মাইক্রোওয়েভ কমিউনিকেশনের যে জিনিসটা উদ্ভাবন করেছিলেন, সেটা ওই সময়ে ওই সুযোগ সুবিধা একটা অচিন্তনীয় ব্যাপার ছিল, এবং ভবিষ্যতে ওনার টেকনিক এবং ওনার প্রিন্সিপালগুলো রেডিও অ্যাস্ট্রোনমাররা 100 বছর পরে ব্যবহার করেছেন। আমি একজন অগ্রগণ্য রেডিও অ্যাস্ট্রোনমারের সঙ্গ করে এটা জানতে পেরেছি। সেটাই জগদীশ বোসকে চিরস্মরণীয় করে রেখেছে। অন্যদিকে শেষ দিকে উনি যেটা করেছিলেন, আমি ওর যন্ত্রপাতিগুলো ল্যাবে গিয়ে দেখেছি বসু বিজ্ঞান মন্দিরে, বাস্তবিক সেটা হচ্ছে ঠিক এ ধরনের ব্যাপার নয়। সেটা হচ্ছে গাছের প্রাণ আছে, এটা জগদীশ বসু আবিষ্কার করেননি, এটা লোকে একটা ভুল ধারণা বসু। গাছের প্রাণ আছে অনেকদিন ধরেই জানা ছিল, সকলেই জানতো, এবং যারা বিজ্ঞানী নয় তারা বুঝতো গাছের প্রাণ আছে, গাছের মানে রিপ্রোডাকশন ঘটে, প্রজনন ঘটে, তাদের মাল্টিপ্লাই করে, তারা একটা সময় পরে মরে যায়, সেটাও হয়ে বসে। যে কতগুলো অবস্থায় সচেতন প্রাণীর মতো করে যে গাছ রেসপন্ড করে, সেইটা জগদীশ বোস কতগুলো যন্ত্রের মাধ্যমে খুব স্কিলফুলি দেখিয়েছিলেন। মানে একটা গাছে একটা যন্ত্র, একটা গ্যালভানোমিটার জুড়ে দিলে, সেটা একটা গ্যালভানোমিটারের তারের সঙ্গে একটা স্প্রিং দিয়ে জুড়ে দিলে, একটা পয়জন ইনজেক্ট করে দিলে গাছটা কুঁকড়ে যাচ্ছে, এবং কুঁকড়ে প্রায় ছটফট করার মতো ব্যাপার হচ্ছে। রিদিং উইথ পেইন যাকে বলে, পেইন কিনা কেউ সেটা জানে না, সেইখানে মাইন্ড এসে যেত, কিন্তু সেটা জগদীশ বোস বলার চেষ্টাও করেননি। উনি ওনার মানে কতখানি ওনার বিজ্ঞান অনুসন্ধিতার সীমা সেটা উনি খুব ভালো জানতেন, কিন্তু এটা উনি দেখিয়েছিলেন যে ওইভাবে পয়জন ইনজেক্ট করে দিলে গাছটা যখন কুঁকড়ে যাচ্ছে, সে কুঁকড়োনোর সময় তার, আমি যদি এখানে আলংকারিকভাবে বলতে পারি মৃত্যু যন্ত্রণা, সেটা একটা গ্যালভানোমিটারের স্কেলে একটা আলোর ফুটকি প্রচণ্ডভাবে ছিট করছে, কারণ গাছটা কুঁকড়োতে গিয়ে এরকম করে উঠছে, তার ফলে একটা স্প্রিং একটু প্রসারিত হচ্ছে, একটু সংকুচিত হচ্ছে, এবং একটা গ্যালভানোমিটারের একটা ল্যাম্প
একটা স্কেলের ওপর ছুটোছুটি করছে, মানে তোমাকে একটা জীবন্ত করে তুলবো অনুভূতিটা। এই জিনিসটাকে আমি এই পর্যন্ত বলতে পারি যে জগদীশ বসুকে টেনে আনা যায়। মাইন্ড অ্যান্ড ম্যাটারের সম্পর্ক কি সে তো আমরা কেউ জানি না, এবং সেটা নিয়ে এখন অব্দি দার্শনিকের আলোচনাতেই রয়ে গেছে। সেটা খুব ইন্টারেস্টিং, অনেক লোকের কথা আছে, আমি তাদের মধ্যে যাচ্ছি না। তাদের মধ্যে সাম্প্রতিক দর্শনের মধ্যে বিজ্ঞান অবহিত দার্শনিকরা, বার্টন রাসেল থেকে শুরু করে চার্লস ডানবার ব্রড, এদের অনেক ইন্টারেস্টিং কথা আছে। কিন্তু সেটা আমাদের সেন্স ডেটার সঙ্গে মাইন্ডের কি সম্পর্ক এবং ম্যাটারের কি সম্পর্ক, সেটা তো একটা আলাদা আলোচনার বিষয়। এবং রিয়ালিটির স্বরূপে, ম্যাটার সংক্রান্ত রিয়ালিটির স্বরূপ জানতে গেলে তাতে মাইন্ডটা যে ঢুকে পড়ে অনিবার্যভাবে, সেটা আজকের কথা নয়, সেটা প্রায় 300 বছর আগে দিয়ে লোকে ভাবার চেষ্টা করেছে। কিন্তু সাম্প্রতিক দার্শনিকরা এ ব্যাপারে দেখবার অনেকগুলো অ্যাঙ্গেল উন্মোচন করেছেন, এটুকু বলতে পারি। ঠিক জগদীশ বোস এখানে বোধহয় অতটা প্রাসঙ্গিক নন, সেটা তার দোষ নয়। মানে একজন মানুষকে সবকিছুতেই প্রাসঙ্গিক হতে হবে এমন তো কথা নেই। জগদীশ বোস সম্পূর্ণ বিজ্ঞান সাধক হিসেবেই চিরস্মরণীয়। এইবারে বলি, উনি কিন্তু একজন খুব উঁচু দরের রচয়িতা ছিলেন, যাতে বলে পপুলার লেখা পপুলার। আমি সাংঘাতিক ওনার ভক্ত সে বিষয়ে। আমরা অনেকেই হয়তো অবিরত সন্ধানে পড়েছি, নদী তুমি কোথা হইতে আসিয়াছ, মহাদেবের জটা হইতে, এইসব কথা। কিন্তু সেসব বাদ দিলেও জগদীশ বিজ্ঞানের অনেক ব্যাপার খুব সুন্দর করে, বিশেষ করে হিস্ট্রি অফ সায়েন্স, মানে সায়েন্স কিভাবে এভলিউশন হলো সায়েন্সের, সেই সবকে খুব সুন্দর সাহিত্যগুণ সম্পন্ন ভাষায় লিখেছেন। তার মধ্যে একটা কথা আমার বোধহয় ক্লাস 6 বা 7 পাঠ্য বইয়ে পড়েছিলাম, মনে রয়ে গেছে। কথাটা হচ্ছে, বিজ্ঞান দিনে দিনে আপনাকে সংশোধিত ও উন্নত করিয়া তোলে, কিন্তু অজ্ঞানের মূর্তি চিরদিনই একরূপ। কথাটা মানে একটা $1 মিলিয়ন কথা আমার মনে হয়। এবং জগদীশ বোসের এই জাতীয় সত্য উন্মোচন করে তা নিয়ে প্রসাদগুণ সম্পন্ন ভাষায় লেখার ক্ষমতা, এটা মাথায় রেখে রবীন্দ্রনাথ তার কথা ও কাহিনী জগদীশ বোসকে উৎসর্গ করেছিলেন, এবং উৎসর্গপত্রে 2টো লাইন লিখেছিলেন: সত্যরত্ন তুমি দিলে, পরিবর্তে তার কথা ও কল্পনা মাত্র দিন উপহার। এইটুকু। তৃতীয় প্রশ্ন কি ছিল? তৃতীয় প্রশ্ন হচ্ছে, কার্যকারণ ও কোয়ান্টাম থিওরি আজকের মেলবন্ধনে কি সাহায্য করবে বিজ্ঞান, দর্শন, সাহিত্যে? আমি খুব নিশ্চিত নই এটার ব্যাপারে। কারণ কার্যকারণ তত্ত্ব যেভাবে 1920 সালটা বা 25 সাল অব্দি দেখা হয়েছিল, অ্যাটমের গভীরে চলে গেলে বা ওই রকম ক্ষুদ্র দূরত্বে চলে গেলে সেই কার্যকারণের নিয়মগুলোকে ওইভাবে লেখা যায় না। তাই করে কোন কোয়ান্টাম মেকানিক্সের উদ্ভব, এবং সেই কোয়ান্টাম মেকানিক্সের উদ্ভবে আইনস্টাইনের আপত্তির কথা বলেছি। কিন্তু সেই আইনস্টাইনের আপত্তিকে আমি অবদান বলবো না, আমি বলবো একটু ডিস্ট্রাকটিভ প্রবণতা। কারণ এখানে আইনস্টাইন যে প্রশ্নগুলো দিয়েছেন, তার মধ্যে একটি মাত্র জিনিস সিরিয়াসলি কোয়ান্টাম মেকানিক্সের প্রবক্তাদের ভাবিয়েছে এবং এখনো ভাবাচ্ছে। এটা হচ্ছে ইপিআর প্যারাডক্স বলে একটা জিনিস ভাবিয়েছে না, তার উত্তর খানিকটা ভাবা গেছে, কিন্তু সেখানে সিরিয়াসলি ভাবিয়েছিলেন। তা নইলে ওটা খানিকটা নিজের ব্যক্তিগত অনুভূতির সঙ্গে মেলে না বলে এক ধরনের কিছুটা ছেলে মানুষই আপত্তি ছিল। এবং আইনস্টাইন সেটা নিজে বলেছিলেন, আজ তো আমাকে সবাই এক ঘরে রেখেছে, আমি যে নিঃসঙ্গ পথিক হয়ে পড়েছি, এরকম কথা উনি লিখেছেন। কিন্তু এটা এই জাতীয়, এবং এখন ওই কার্যকারণ সূত্রের থেকে একটু বেরিয়ে এসে সম্ভাব্যতা ভিত্তিক কোয়ান্টাম তত্ত্বের উপর আমাদের বাঁচতে হবে, এটা আমাদের অন্তত এখনকার মতো জানা হয়েই আছে। এখন এটা কেউ প্রশ্ন তোলেন না। এর থেকেও আরো গভীরে ঢোকার চেষ্টা মানুষ করেন, সেটার মধ্যে আমাদের এখন যাওয়ার কোনো জায়গা নেই। কিন্তু এটা এই জাতীয় চর্চা বিজ্ঞান, সাহিত্য এবং দর্শনের মেলবন্ধন করবে কিনা আমি জানি না। দর্শনের ব্যাপারে এটা সত্যি, সাহিত্যের ব্যাপারে এই কোয়ান্টাম মেকানিক্সের সমস্যা কোনো মেলবন্ধন করতে পারে আমি অন্তত মনে। দর্শনের ক্ষেত্রে কোয়ান্টাম মেকানিক্সের এই ক্রিটিক্যাল প্রশ্নগুলো কতকগুলো খুব সিরিয়াস দার্শনিক সমস্যায় দাঁড় করিয়ে দিয়েছে। তার মধ্যে এই যাকে বলে কার্যকারণ ব্যাপারটা হয়ে গেলে, মানে কার্যকারণ তত্ত্ব যদি কোয়ান্টাম জগতে অর্থাৎ খুব ছোট জিনিসের জগতে ফেল করে,
তাহলে কার্যকারণ তত্ত্বের প্রয়োগ বা সাফল্য যেটা আমরা দৈনন্দিন জীবনে দেখতে পাই সেটা বিপন্ন হয়, এটা বোধহয় নয়। এবং সেটা কেন বিপন্ন নয় সেটাও কোয়ান্টাম মেকানিক্স বোঝাবার একটা রাখে, যাকে বলা হয় ক্লাসিক্যাল অ্যাভারেজ বা ক্লাসিক্যাল লিমিট বলে একটা কনসেপ্ট। কিন্তু অনেক প্রশ্ন তুলেছে যে কোয়ান্টাম মেকানিক্স, আমি আজ এই মুহূর্তে এইখানে কিছু বললে তুমি দূরে আছো অনেক দূরে, এখন আমার শ্রোতারাও সবাই অনেক দূরে আছেন, তাদের কাছে তরঙ্গবাহিত হয়ে তথ্যগুলো যাচ্ছে। কিন্তু এমন যদি হয় যে তরঙ্গবাহিত হওয়ার কোনো সুযোগ নেই, সেখানে আমি এখানে বসে যেখানে কোনো রকম সিগন্যাল যাওয়ার সুযোগ নেই, অন্য জায়গায় একটা কিছু ঘটলো এটাকে প্রভাবিত করতে পারি, এই ঘটনাটা কি কোনো একটা যুক্তিবিদ্যার কন্ট্রাডিকশন কিনা এ নিয়ে অনেক প্রশ্ন হয়েছে। লোকাল রিয়েলিজম বলে এক রকমের তত্ত্ব নিয়ে অনেকে অনেক রকম বিতর্ক করেছেন। হিডেন ভেরিয়েবল হাইপোথিসিস বলে একটা জিনিস নিয়ে হয়েছে। এগুলো বিজ্ঞান এবং দার্শনিকতার বর্ডার লাইনে, আমি খুব কম জানি বলে এই বিষয়ে বেশি কিছু মুখ খুলছি না। কিন্তু অনেক রকম দার্শনিক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে বিজ্ঞানীদের এই কার্যকারণ তত্ত্ব থেকে, স্ট্রিক্টলি কার্যকারণ তত্ত্ব, সর্বস্তরে কার্যকারণ তত্ত্ব তা থেকে বেরোবার ফলে সেটা হতে হয়েছে, এর কোনো সন্দেহ নেই। আর সাহিত্যের সঙ্গে বিজ্ঞানের মেলবন্ধনে এর কোনো ভূমিকা অন্তত আমার জ্ঞাতসারে নেই। হয়তো আছে, আমি জানি না, এমন হতে পারে, বা হয়তো কোনোদিন হবে। এখানে তোমার কোয়েশ্চেন আমি আসছি। এখানে যারা শ্রোতা ছিলেন প্রত্যেকেই তোমার বলার প্রসাদ গুণে প্রচন্ড মুগ্ধ, আবার তোমাকে তারা চান। তবে আমি তোমাকে শেষ করার আগে রিকোয়েস্ট করব যে একটা কবিতা দিয়ে শেষ হবে, এবং আমার তোমার কাছে শোনা ছোটবেলাকার সেই কিনু গোহালার গলি যদি তোমার মনে থাকে, না হলেও অন্য কিছু কবিতা হতে পারে, কিন্তু কবিতা দিয়ে একটা শেষ হবে। আর তার আগে সঞ্জয় কিছু বলতে চায়, বলছে দেখি। কোনো প্রশ্ন নয়, কোনো প্রশ্ন নয়, প্রশ্ন আলোচনা শুরু হলে রাত ভোর হয়ে যাবে। তাই আমি শুধু কাবির কবিতাটা আগে আমি একটা কথা শুধু জিজ্ঞেস করছিলাম, সেটা প্রশ্ন নয়। 80 দশকের শেষের দিকে কি 90 দশকের প্রথম দিকে একটা বই বেরিয়েছিল, নোবেল বিজয়ী বিজ্ঞানী সুব্রমণিয়াম চন্দ্রশেখরের লেখা ট্রুথ অ্যান্ড বিউটি। এই বইটি পড়ার সৌভাগ্য আমার হয়েছিল, আমার বইটি আছেও। এবং এখানে আমরা প্রথম দিক তুমি যে আলোচনাগুলো করেছিলে সেটা অনেকটা উনি ওনার মতো করে সেটা কভার করেছেন। এবং একটি বিশেষ অধ্যায়ে তিনি 3টি চরিত্রকে উপস্থাপনা করেছিলেন আমাদের কাছে। সেটা আমি জানি না তোমার সেটা খেয়াল আছে কিনা। একটা হচ্ছে, প্রথম হচ্ছে গিয়ে আইজ্যাক নিউটন, দ্বিতীয় হচ্ছে গিয়ে উইলিয়াম শেক্সপিয়ার, এবং তৃতীয় হচ্ছে গিয়ে বিথোফেন। এই ওনার এই 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 যে স্পেকট্রামটায় তিনজনকে ক্রিয়েটিভিটি ইয়ে থেকে, স্পিরিট থেকে ধরা, এবং সেখানে এবং ট্রুথ এবং বিউটি, পারসিউট অফ নট সার্চ ফর এস্থেটিক্স ইন সায়েন্স, সামথিং ওয়াজ দিস টাইটেল আর কি, আমার যত মনে আছে। আমাকে বইটি খুব তখন খুব আমাকে খুব অনুপ্রাণিত করেছিল। আমি জানি না তোমার একটা সম্বন্ধে, যেহেতু তো প্রাসঙ্গিকতা মানে সাহিত্য, শিল্প এবং বিজ্ঞান, আমি তোমাকে জিজ্ঞেস করছিলাম যে তুমি এরা পড়া ছিল কিনা, আমি সেজন্য তোমার কিছু কোনো বক্তব্য আছে কিনা। অন্য আলোচনা আমি যাও না, তাহলে রাত হয়ে যাবে। না, বক্তব্য নয়, আমি এই বইটা পড়িনি, কিন্তু এই প্রসঙ্গে চন্দ্রশেখরের কিছু ইন্টারভিউ পড়েছি, তাতে আমি বুঝতে পারি যে এই কথা উনি বলে থাকতেই পারেন। এবং আমি এ বিষয়ে একমত যে নিউটন, শেক্সপিয়ার এবং বেথোভেন তিনটে জগতে তিনজন মানে এপেক্স, একদিক দিয়ে এপেক্স পার্সোনালিটিস বা যদি বলি, আমি একেবারে সম্পূর্ণ ওর সঙ্গে একমত। এবং আমি যতদূর বুঝেছি চন্দ্রশেখরকে, মানে ওনার অন্য লেখার মাধ্যমে এই জাতীয় কথায়, সম্ভবত উনি এদের বিভাজনের দিক থেকে, মানে এদের মিলিয়ে না দিয়ে আলাদা আলাদা শিখর চূড়ায় এদের দেখছেন। এবং আমি যেটা শেষকালে বলছিলাম, একজন মানুষ যেন এনারটাও অ্যাপ্রিসিয়েট করতে পারেন, ওনারটাও এবং তেনারটাও, তিনজনেরটা, সেই মানুষের সমৃদ্ধির দিক থেকে উনি ব্যাপারটা ভাবার চেষ্টা করছেন। যেটা আমি একটু আগে বলছিলাম যে ওই
সবকিছুরই শেষে থাকে একটা মস্ত ধবধবে আর খুব প্রশস্ত সাদা বাড়ি। সেরকম সেই সাদা বাড়িটা 3টে দরজা বা 3টে জানলায় আলো জ্বেলেছেন নিউটন, শেক্সপিয়ারের ভাই। আমার ধারণা চন্দ্রশেখরের আমি ওই পার্টিকুলার লেখাটা না, কিন্তু অন্য কোনো ইন্টারভিউ প্রসঙ্গে ওনার বা কোনো লেখার প্রসঙ্গে ওনার বক্তব্যে বা এটা থেকে কোনো এক্সট্রাক্ট থাকতে পারে, সেখানে আমি মনে নেই, আমার কথা এখানে মনে হয়েছিল এবং আমি 100% একমত তোমার সঙ্গে। আমরা শেষ করব তোমার কবিতা দিয়ে। আমি তো কবিতা দিয়ে শেষ করলাম, আমি তাহলে বলি এখন প্রাসঙ্গিক লাগছে না, আমি হঠাৎ করে তোমার যেটা ইচ্ছে। তাহলে সংখ্যক সদ্য প্রয়াত হয়েছে, আজকে আমরা যে অবস্থায় দাঁড়িয়ে আছি তার একটা লাইন, কতগুলো লাইন দিয়ে শেষ করি। আজকে আমাদের যে অবস্থায় আছি তা থেকেও অনেকটা এটা থেকে মনে হয়, আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ, আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়িয়ে রয়েছে কাছে দূরে। আমরাও এইভাবে তবে এ মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস, আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। কোথাও কিছুই যদি নেই, তবু তো কজন আছি বাকি, আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। এখনকার অবস্থা এটা স্মর্তব্য মনে হলো আমার, তাই বললাম। একদম ঠিক কথা। এরপরে আর কিছু কথা বলা উচিত নয়। দু একটা এখনো ছোট ছোট কোয়েশ্চেন আছে, আজ আর রাত বাড়াবো না, আমরা নিশ্চয়ই আবার তোমাকে পরে পাবো, সেই আশা নিয়ে আজকে আমরা শেষ করব। তোমাকে অনেক ধন্যবাদ দিয়ে, ঠিক ছোট করবো না, কেন তুমি আমার দাদা, সেই জন্য ধন্যবাদ দিচ্ছি না, কিন্তু আজকে তোমার বলাটা আমার অসাধারণ লাগলো। তো আমরা পরের দিনটা রবিবার মিলিত হচ্ছি না, কারণ পরের দিন আপনারা একটা রাজনৈতিক সিদ্ধান্তের চর্চার মধ্যে থাকবেন, সেই জন্য সকলেই সেই এতে ব্যস্ত থাকবেন বলে আমরা সামনের রবিবারটা বন্ধ রাখলাম। তারপরের রবিবার আমরা রবীন্দ্র জয়ন্তী, সেই দিন আবার আপনাদের সঙ্গে মিলিত হব, তার জন্য আপনাদের সঙ্গে আমরা যোগাযোগ করব। আমাদের সেদিনে দুজন শিল্পী থাকবেন রবীন্দ্র জয়ন্তীর দিন। একজন হচ্ছেন সমীরণ সরকার বলে, তিনি একজন প্রবীণ শিল্পী, কিন্তু অসাধারণ রবীন্দ্রনাথের গান। এবং আরেকজন নবীন শিল্পী, তার নাম হচ্ছে শ্রীতমা রায়, তিনি এসরাজ বাজিয়ে গান করেন। এই অভিনবত্ব আপনারা দেখতে পাবেন এদের দুজনের শিল্পকর্মের মধ্যে, তার গানের মধ্যে। তাই আপনারা 9ই মে রবিবার দিন আবার মিলিত হবেন, আমরা তার জন্য নিশ্চয়ই আপনাদের আগাম জানাবো। আজকে এখানেই শেষ করছি, নমস্কার, শুভরাত্রি।